নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প সম্পাদকের কন্যা দায়। দেশ বিখ্যাত সাহিত্যিক আর্য শক্তি মাসিক পত্রিকার স্বনামধন্য সম্পাদক শ্রীযুক্ত মনতোষ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কন্যাদায়ে উপস্থিত হইয়াছে। মনতোষ বাবুর 3টি সন্তান, প্রথমটি পুত্র, অপর 2টি কন্যা। জ্যেষ্ঠা কন্যা মণিমালার বয়স 13 বর্ষ অতিক্রম করিয়াছে, কিন্তু সুপাত্র জুটিতেছে না। কয়েক স্থানে কথাবার্তা হইয়াছিল, এমনকি কেহ কেহ আসিয়া মেয়ে দেখিয়াও গিয়াছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোন সম্বন্ধই টিকে নাই। যে পাত্রকে মনতোষ বাবু পছন্দ করেন, তাহার পিতা বিস্তর টাকা চাহিয়া বসে। যুদ্ধের বাজারে 3 গুণ মূল্য দিয়া আর্য শক্তির জন্য কাগজ কিনিতে হইতেছে। পাত্রের উচ্চ মূল্য শুনিয়া মনতোষ বাবু পিছাইয়া পড়েন। আবার দরে যদি পটিল, পাত্রের রূপ গুণ শুনিয়া গৃহিণী খুঁতখুত করিতে লাগিলেন। দরেও হইবে সস্তা, জিনিসটিও হইবে উচ্চ শ্রেণীর, এমন একটি ব্রাহ্মণের পুত্র মনতোষ বাবু খুঁজিয়া পাইতেছিলেন না। এই হইয়াছে মুশকিল। অনুসন্ধানের ত্রুটি ছিল না, তথাপি তাহার গৃহিণী মাঝে মাঝে ঝংকার দিয়া বলিয়া থাকেন, কোনো চেষ্টাই নেই, বাড়ি থেকে 1 পা নড়বে না, পাত্র জুটবে কোথা থেকে? থাকুক মেয়ে থুবড়ো হয়ে। একদিন গৃহিণীর নিকট এই প্রকার মুখ নাড়া খাইয়া আপিস ঘরে আসিয়া গালে হাত দিয়া বিষণ্ণ মনে মনতোষ বাবু বসিয়াছিলেন। এমন সময় তাহার সহকারী সম্পাদক অবিনাশ আসিয়া প্রবেশ করিল। অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করিল, কি ভাবছেন? মনতোষ বাবু বলিলেন, ভাবছি মেয়েটার কথা, বিয়ের কথা। একটা পাত্রও তো মনের মতো পাওয়া যাচ্ছে না, কি করা যায়? অবিনাশ বলিল, ভেবে আর কি করবেন, ও যখন হবার তখন আপনিই হবে। ভবিতব্যতা সে তো জানি, কিন্তু অবিনাশ কিয়ৎক্ষণ অধোমুখে বসিয়া থাকিয়া বলিল, আচ্ছা, এক কাজ করলে হয় না? মনতোষ বাবু বলিলেন, কি? আর্য শক্তিতে একটা বিজ্ঞাপন দেওয়া যাক না কেন? অবশ্য নামধাম গোপন করে, নইলে আবার শত্রু হাসবে কিনা। মনতোষ বাবু বলিলেন, তা দিয়ে দেখতে পারো। মেয়ে বাপ যখন হয়েছে, তখন শত্রু হাসলেই বা করব কি? কবি বলে গেছেন, কন্যা পিতৃটং খলু নাম কষ্টং। খুব সঠিক কথাই বলে গেছেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। অবিনাশ সান্ত্বনার স্বরে বলিল, দেখুন, আপনি অমন করে মন খারাপ করবেন না, হয়ে যাবেই একটা। আজ না হয় কাল, কাল না হয় পরশু। মেয়ের বিয়ে কি আর আটকে থাকবে? পরবর্তী সংখ্যা আর্য শক্তিতে এই বিজ্ঞাপনটি বাহির হইল। পাত্র আবশ্যক, 13 বর্ষীয়া গৃহকর্ম নিপুণা সুন্দরী ও শিক্ষিতা কন্যার জন্য। সান্ডিল্য ভিন্ন অপর কোন গোত্রের একটি সুশিক্ষিত ব্রাহ্মণ পাত্র আবশ্যক। কন্যার পিতা সৎ বংশজাত এবং সমাজে মান্যগণ্য, কিন্তু অধিক অর্থ ব্যয় করিতে আপাতত অক্ষম। নিম্নলিখিত ঠিকানায় পত্র ব্যবহার করুন। ঘটকরাজ, কেয়ার অফ ম্যানেজার, আর্য শক্তি। পত্রিকা প্রকাশিত হইবার পর সপ্তাহকাল অতীত হইতে না হইতেই খান 25 পত্র আসিয়া পড়িল। অধিকাংশই পাত্রের অভিভাবক কর্তৃক লিখিত। তাহারা জিজ্ঞাসা করিয়াছেন,
অধিক টাকা করে দিতে না পারিলেও ন্যূন সংখ্যা কত দিতে পারেন। কোনো কোনো পাত্র আবার স্বয়ং লিখিয়াছেন, কন্যার পিতা যদি তাহার বিলাত যাইবার খরচ বহন করিতে পারেন এবং মেয়েটি যদি যথার্থই সুন্দরী ও শিক্ষিতা হয়, তবে তিনি বিবাহ করিতে প্রস্তুত আছেন। উহারই মধ্যে বাছিয়া কোন কোন অভিভাবকের সহিত পত্র ব্যবহার করা হইল, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল দাঁড়াইল না। তারপর অবিনাশ আরো এক ফন্দি করিল। একদিন সে মনতোষ বাবুকে বলিল, এত সব ছোকরা কবি, ছোকরা লেখক আমাদের লেখা পাঠাচ্ছে, তাদেরই মধ্যে থেকে একজন ভালো ছেলে বেছে নিলে তো হয়। মনতোষ বাবু বলিলেন, নিলে তো হয়, কিন্তু বাঁচবে কিরকম করে? সে আমি একটা উপায় স্থির করেছি। কি বলো দেখি? ছোকরা লেখকদের মধ্যে যারা দেখব ব্রাহ্মণ সন্তান অথচ শাণ্ডিল্য গোত্র নয়, চিঠি লিখে তাদের ডেকে পাঠাবো। আচ্ছা ধরুন, তাদের যদি এইভাবে একখানা ছাপা পোস্ট কার্ড পাঠানো যায়, সবিনয় নিবেদন, আপনার রচনাটি পাইয়া অনুগৃহীত হইলাম, কিন্তু আর্য শক্তিতে উহা ছাপিতে হইলে কিছু কিছু পরিবর্তন আবশ্যক। অতএব এই সম্বন্ধে আলোচনা করিবার জন্য আপনি অবসর মতো একদিন আসিয়া সম্পাদক মহাশয়ের সহিত সাক্ষাৎ করিলে ভালো হয়। নিবেদন ইতি এই। তাহলে দেখবেন রোজ দুটো একটা করে ছেলে আসবে। কথার ছলে তাদের পরিচয় জেনে নিয়ে যাদের সুবিধা হচ্ছে মনে হবে তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করে চেষ্টা চরিত্র করা। কি বলেন, পোস্ট কার্ড ছাপাবো? মনতোষ বাবু বলিলেন, তা ছাপাও পোস্ট কার্ড, দেখো কি হয়। পোস্ট কার্ড ছাপানো হইল। শাণ্ডিল্য ভিন্ন অন্য গোত্রজ কত নিরীহ লেখক যুবক এই পোস্ট কার্ড পাইয়া স্বীয় প্রবন্ধ বা কবিতা ছাপা হইবার দুরাশায় উৎফুল্ল হইয়া সম্পাদক মহাশয়ের সহিত সাক্ষাৎ করিল, কিন্তু উভয় পক্ষের কাহারও মনস্কামনা পূর্ণ হইল না। এইভাবে 6 মাস কাটিয়া গেল। আষাঢ় মাস। মনতোষ বাবু দ্বিতলের কক্ষে দিবানিদ্রায় ব্যাপৃত ছিলেন। ঠং ঠং করিয়া ঘড়িতে 3টা বাজিল। এই শব্দে তিনি চক্ষুর উন্মিলন করিলেন। সুখভঙ্গকারী দুর্বিনীত সেই ঘটিকা যন্ত্রের প্রতি আরক্ত নেত্রে একবার চাহিলেন। মুক্ত বাতায়ন পথে বাহিরে চাহিয়া দেখিলেন, তখনও যথেষ্ট রৌদ্র রহিয়াছে। তাই একটা হাই তুলিয়া পার্শ্ব পরিবর্তন করিয়া আবার চক্ষু মুদ্রিত করিলেন। এইভাবে কিয়ৎক্ষণ পড়িয়া থাকাতেও যখন ঘুম আর আসিল না, তখন মনতোষ বাবু উঠিলেন। মুখ ও চক্ষু ধৌত করিয়া ভাড়ার ঘরের দ্বারে দাঁড়াইয়া দেখিলেন তাহার স্ত্রী পা ছড়াইয়া বসিয়া সুপারি কাটিতেছেন। কন্যা মণিমালা পান সাজিতেছে। একেবারে গৌরবর্ণা না হইলেও তাহার রংটিতে ঔজ্জ্বল্য আছে। চোখ দুটি ভাসা ভাসা, টানা টানা। মুখের গড়নটি দেখিলে তাহাকে সুন্দরী বলিতে ইচ্ছে হয়। মেয়ের মুখপানে চাহিয়া মনতোষ বাবু একটি ছোট্ট নিঃশ্বাস ফেলিলেন। পিতাকে দেখিয়া মণিমালা তাড়াতাড়ি একটা ডিবার খুলে 2টা পান আনিয়া দিল। পান 2টা লইয়া মনতোষ বাবু হেলিতে দুলিতে নিচে নামিয়া গেলেন। আপিস কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন অবিনাশ অত্যন্ত চিন্তাযুক্ত মুখে টেবিলের কাছে বসিয়া আছে। তাহার সম্মুখে থাকবন্দি কাগজপত্র। মনতোষ বাবু বলিলেন, কি হে, ভাবছ কি অমন করে? অবিনাশ চমকিয়া উঠিয়া বলিল, আগে এসেছেন, দেখুন একবার ব্যাপারখানা, আজকের ডাক দেখুন। কি এসব? কবিতা? আগে বর্ষার কবিতা?
গুনেছি, সব শুদ্ধ 54টা। মনতোষবাবু স্খলিত স্বরে জিজ্ঞাসা করিলেন, এর মধ্যে ব্রাহ্মণের ছেলে কেউ আছে নাকি? আগে আছে বই কি গোটা কতক, কিন্তু তাদের বানান ভুল দেখলে মনে হয় না যে সরস্বতীর কোনো তোয়াক্কা রাখে। যাই হোক, কাল তাদের ছাপা পোস্ট কার্ড পাঠাবো। এখন মনতোষবাবু কাগজগুলির প্রতি চাহিয়া বলিলেন, এতগুলি সবই বর্ষার কবিতা? আগে এক ধার থেকে হেডিং অনুসারে সাজিয়ে রেখেছি। এই দেখুন না, শ্রাবণে 7টা, শ্রাবণের মেঘ 9টা, শ্রাবণ নিশীথে 5টা, বর্ষা মঙ্গল 11টা, বর্ষায় বিরহ 7টা, বৃন্দাবনে বর্ষাগম 5টা, অন্যান্য 10টা। আচ্ছা মশাই, বলতে পারেন আজ মোটে 5ই আষাঢ়, রৌদ্রে কাঠ ফেটে যাচ্ছে, এরই মধ্যে এই সকল কবি শ্রাবণের কবিতা লিখেছেন কি করে? মনতোষবাবু বলিলেন, কল্পনা শক্তির বলে। অবিনাশ করুণ স্বরে বলিল, এদের শক্তির চোটে আমি গরিব যে মারা গেলাম। রোজ রোজ এই রাশি রাশি কবিতা আমি পড়ি বা কখন, আর অমনোনীতই বা করি কখন? তার উপর আবার তাগিদের চিঠি। এই যে এরা আজ কবিতা পাঠিয়েছেন, কেউ 3 দিন, কেউ 4 দিন, যারা খুব বেশি ধৈর্যশীল তারা 7টি দিন অপেক্ষা করবেন, তারপর থেকেই চিঠি আসতে আরম্ভ হবে। মহাশয়, আমি বিগত অমুক তারিখে 3টি কবিতা আর্য শক্তিতে প্রকাশের জন্য পাঠাইয়াছিলাম, কিন্তু বড়ই আশ্চর্য ও পরিতাপের বিষয় যে আপনাদের নিয়মানুসারে একখানি 2 পয়সার টিকিট তৎসহ পাঠানো সত্ত্বেও অদ্যাবধি কবিতাগুলো মনোনীত হইবার সংবাদও পাইলাম না। সেগুলি অমনোনীত হইয়া ফিরিয়াও আসিল না। আপনাদের ন্যায় মহৎ ব্যক্তির নিকট এরূপ ব্যবহার প্রত্যাশা করি নাই। দেখছেন মশাই, চিঠিতে চিঠিতে অস্থির। দোহাই আপনার, ধূমকেতুওয়ালাদের মতো আমাদেরও নিয়ম করে দিন যে অমনোনীত কবিতা ফেরত দেওয়া হইবে না, এবং তৎসম্পর্কে অনুরূপ পত্র ব্যবহার করিতে সম্পাদক অসমর্থ। ধূমকেতুর মতো, বুঝেছেন? যেমন কবিতা পাওয়া অমনি ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলা। কাজ তাহলে অর্ধেক কমে যায়। মনতোষবাবু বলিলেন, সেটা কি ঠিক হবে? কবিরা চটবে যে, ওদের মধ্যে অনেকেই গ্রাহক কিনা কাগজ ছেড়ে দেবে। তবে আমায় একটা অ্যাসিস্ট্যান্ট দিন, একা তো আমি আর পেরে উঠি নে মশাই। মনতোষবাবু বলিলেন, বর্ষা আসছে, এই মাসটা একটু ভিড় বেশি। অবিনাশ উত্তেজিত স্বরে কহিল, শুধু এই মাসটা? বছরে 4 বার মশাই, 4 বার। এই হিসেব নিন না। এখন এই বর্ষা কবিতার বান ডেকে উঠেছে তো, আবার ভাদ্র মাস পড়তেই হু শব্দে আগমনী কবিতার আগমন আরম্ভ হবে। তারপর মাঘের কাগজ বেরিয়ে গেলেই বসন্ত কবিতার রীতিমতো এপিডেমিক লেগে যাবে। আবার মাস 2 পরেই তো নববর্ষ। কবিদের চিঠির উত্তর দিতে দিতেই হাত যে ব্যথা হয়ে গেল মশাই। আর শুধুই কি পত্রাঘাত? যারা স্থানীয় কবি শহরে থাকেন তারা আবার স্বয়ং সশরীরে আপিসে এসে চড়াও হবেন। আপনি আসবার এই 8 ঘন্টা আগে লম্বা চুল, সোনার চশমা চোখে এক ছোকরা কবি এসে তার কবিতা অমনোনীত হয়েছে বলে ভূত ভবিষ্যি করে আমাকে গালাগাল দিয়ে গেলেন। এরকম তো প্রায়ই হয়। আপনি সবসময় আপিসে তো বসেন না, তাই জানতে পারেন না। ঠিক এই সময়ে বাহির হইতে এক অপরিচিত কণ্ঠের শব্দ আসিল। সম্পাদক বাবু? হ্যাঁ। উভয়ে খোলা জানালা দিয়া দেখিলেন একজন সুবেশ ও সুশ্রী যুবক দারোয়ানকে ওই প্রশ্ন করিতেছে। অবিনাশ হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া শঙ্কিত ভাবে বলিল, ওই আবার একজন কবি এসেছে। মনতোষবাবু বলিলেন, চেনো নাকি?
না। তবে কি করে জানলে কবি? হ্যাঁ কবি, ওর বাপ কবি। চেহারা দেখছেন না, আসছে। আপনি ওর সঙ্গে কথা কন, আমার ভারী তেষ্টা পেয়েছে, এক গিলাস জল খেয়ে আসি। বলিয়া অবিনাশ অন্তঃপুরে দ্রুত পদে প্রবেশ করিল। মনতোষ বাবু মনে মনে হাসিয়া বলিলেন, ছোকরার দেখছি কবি ফবিয়া ব্যারাম হয়ে দাঁড়ালো। যুবকটি প্রবেশ করিয়া বিনীতভাবে কহিল, আপনি কি মনতোষ বাবু? আজ্ঞে হ্যাঁ। মশায়? যুবক হাত দুইটি জোর করিয়া বলিল, আমাকে আজ্ঞে মশাই বলবেন না, আমি আপনার সন্তান তুল্য। বলিয়াই সে অবনত হইয়া মনতোষ বাবুর পদধূলি গ্রহণ করিল। প্রবীণ সম্পাদক যুবকের এই আচরণে একটু বিস্মিত হইলেন। কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাহার মুখপানে চাহিয়া বলিলেন, আপনি, তুমি কে? আমায় চিনতে পারেননি? থাক, কি করেই বা পারবেন। আমার নাম শ্রী ললিত মোহন ভট্টাচার্য, নিবাস টাকি। বাবা যখন শ্যামবাজারে থাকতেন তখন আপনি আমাদের বাড়ি যেতেন, আমার মনে আছে, যদিও তখন আমি খুব ছোট। আমার পিতার নাম কালীচরণ ভট্টাচার্য, যার বইটই আজকাল। এই পর্যন্ত শুনিয়াই মনতোষ বাবু দাঁড়াইয়া উঠিলেন, বলিলেন, কালীর ছেলে তুমি, তাই বলো? এসো বাবা এসো, কোলাকুলি করি। কোলাকুলি হইয়া গেলে নিজে উপবেশন করিয়া বলিতে লাগিলেন, বসো বাবা, ওই বেঞ্চিখানায় বসো। এই সেদিনও যে আমরা তোমার কথাই কইছিলাম। তোমার বাপ যখন মারা গেলেন তখন আমি এখানে ছিলাম নাকি না, তখন আমি কটকে চাকরি করি। ফিরে এসে শুনলাম তোমার মা যা কিছু ছিল সব বেচে কিনে দেশে চলে গেছেন। এদানি আমি প্রায় ভেবেছি কালী দাদার সেই ছেলেটি যে ছিল যদি বেঁচে থাকে এতদিন যুবা হয়েছে, কিন্তু সে যে কোথায় আছে কি করছে কোনো খবরই পাইনি। কাকেই বা জিজ্ঞাসা করি? তুমি ঠিকই বলেছ, আমি তোমাদের বাড়ি যেতাম বই কি। তখন তোমার বয়স 8 কি বড় জোর 9। তারপর এখন কোথায় আছো বলো দেখি, সব খবর বলো বাবা। ললিত বলিল, আগে এখন আমি কলকাতাতেই আছি, বেনেটোলায় মেসের বাসায় থাকি। গত বছর বিএ পাস করেছি, তারপর ক্যালকাটা কর্পোরেশনে চাকুরিতে ঢুকেছি। চাকরি করছো? বেশ বেশ। তোমার মা ঠাকুরুন কোথা? 2 বছর হলো তার কাল হয়েছে। আহা, তাই তো। দেশে তোমার কে কে আছেন? খুড়োমশাই খুড়িমা আছেন, তাদের ছেলে পিলে আছে, পিসিমা আছেন। বিবাহ করেছ? একটু লজ্জিত হইয়া ললিত বলিল, আগে না। দেশে যাও দাও তো, তোমার খুড়োমশাই এখানে আসেন? আগে না, তিনি আমার উপর তত সন্তুষ্ট নন। তার সর্বদাই আশঙ্কা সামান্য যা বিষয় আছে পাছে আমি তার অর্ধেক ভাগ চাই। মার মৃত্যুর পর থেকে তিনি আমার সঙ্গে বড়ই অসৎ ব্যবহার করে আসছেন। গুরুজনের নিন্দে করতে নেই, কিছু বলতে চাইনি, তাই সেই দুঃখেই দেশে যাওয়া টাওয়া একরকম ছেড়েই দিয়েছি। বটে, ভারী দুঃখের বিষয় তো। তা কত মাইনে পাচ্ছ বাবাজি? ললিত বলিল, আগে 50 টাকায় ঢুকেছিলাম, এবছর 60 হয়েছে। তা হোক, ও চাকরিতে উন্নতি আছে। শুনে বড় খুশি হলাম বাবা, বড়ই আনন্দ হলো। আহ, আর যদি কালী দাদা বেঁচে থাকতেন।
এদানি তার অবস্থাও ভালো ছিল না, একটু কষ্টেই পড়েছিলেন। দেখো একবার সংসারের গতি। যার বই বেচে পান্নালাল মিত্তির আজ ফেঁপে উঠেছে, তিনি শেষ দশায় অর্থাভাবে ওষুধ পাননি, পথ্য পাননি। তার ছেলেকে আজ কিনা 60 টাকা মাইনের চাকরি স্বীকার করতে হয়েছে। শুনেছি তোমার মা নাকি বইগুলোর কপিরাইট বিক্রি করে গিয়েছিলেন। এমন কাজ তিনি কেন করেছিলেন? বাপের বইগুলি যদি তোমার হাতে থাকতো তাহলে আজ আর তোমার ভাবনা কি? ললিত বলিল, তিনি তো বিক্রি করেননি, নিলামে বিক্রি হয়ে গিয়েছিল। বাবার কিছু দেনা ছিল, তার মৃত্যুর পর পাওনাদার নালিশ করে বিক্রি করে। বাড়িতে আসবাবপত্র যা কিছু ছিল সবই নিলামে চড়ে। ওই উপন্যাস 5খানির পাণ্ডুলিপি বাবার কেতাবের আলমারিতে থাকতো। সেই আলমারি শুদ্ধ কেতাব আর পাণ্ডুলিপি পান্না মিত্তির নাকি 100 টাকায় কিনে নেয়। মনতোষ বাবু উত্তেজিত স্বরে বলিলেন, হ্যাঁ, বলো কি হে? 100 টাকায় মায় আলমারি, কেতাব, পাণ্ডুলিপি সব? আগে হ্যাঁ, তাই তো শুনেছি। সব এক লাটে ছিল কিনা, লাটকে লাট 100 টাকায় কিনে নিয়ে যায়। কি ভয়ানক কথা! বলিয়া মনতোষ বাবু কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার পর বলিতে লাগিলেন, ওই যে পান্না মিত্তির আগেও পুরনো কেতাব বিক্রি করত কিনা, হ্যারিসন রোডের মোড়ে সামান্য একখানি দোকান ছিল ওর। তাই গিয়েছিল তোমার বাবার পুরনো কেতাব কিনতে। পুরনো কেতাব কিনতে গিয়ে দাও মেরে নিলে আর কি। তখন পান্না মিত্তির এত বড় ছিল না, ও পান্না লাইব্রেরিও তার হয়নি। নতুন বইয়ের দোকান তো মোটেই বছর 5-6 খুলেছে কিনা। লাইব্রেরি খুলেই তোমার বাবার উপন্যাস ছাপাতে আরম্ভ করলে। কি কাটতি! দেশে একেবারে ঢিঢি পড়ে গেল। 100টি টাকা দিয়ে কিনে বই বেচে বছরে অন্তত 5-7 হাজার টাকা তো মেরেই নিয়েছে। ললিত বলিল, আগে তা খুব নিয়েছে। সব বইয়েরই 3-4টে করে সংস্করণ হয়েছে। বইগুলো থাকলে যেমন করে হোক মাসে 100-150 টাকা আয় তো আমার হতো। সে আফসোস করে আর কি হবে, যা হয়ে গেছে তার তো আর চারা নেই। তা তো বটেই। আহা, সেই সময়েই আমি বলেছিলাম, দাদা বইগুলো ছাপিয়ে ফেলো। তা তো শুনলেন না, কেবল লিখে লিখে জমা করতে লাগলেন। অর্থাভাবেই ছাপাতে পারেননি। তখন তো আমার আর্য শক্তি ছিল না, নইলে মাসে মাসে আর্য শক্তিতেই আমি বের করে দিতে পারতাম। আমার আর্য শক্তি কাগজ দেখেছ বোধহয়, বিস্তর গ্রাহক, মাসের ঠিক 1 তারিখেই বের হয়। ললিত এই সময়ে একটু যেন উসখুস আরম্ভ করিল। কম্পিত হস্তে পকেট হইতে কতগুলি কাগজ বাহির করিতে করিতে বলিল, হ্যাঁ, আর্য শক্তি দেখেছি বই কি। আমাদের বাসায় একজন নেয়, প্রতি মাসে পড়তে পাই। বলিয়া একবার মনতোষ বাবুর মুখের পানে, একবার নিজ হস্তস্থিত কাগজগুলির পানে চাহিতে লাগিল। তাহার ভাবভঙ্গি দেখিয়া মনতোষ বাবু মনে মনে হাসিয়া বলিলেন, কাগজগুলি কিসের? আগে গোটা 2 কবিতা এনেছিলাম। তুমি লিখেছ? আগে হ্যাঁ, এগুলো যদি আর্য শক্তিতে চলে। মনতোষ বাবু কাগজগুলি লইয়া মনে মনে অবিনাশের দূরদৃষ্টির ভূয়সী প্রশংসা করিলেন। কাগজগুলি খুলিয়া প্রথম কবিতার পানে চাহিয়া বলিলেন, তা কবিতা কেন, উপন্যাস লেখো না, দেখো না যদি বাপ কা বেটা হতে পারো। আগে সেই ইচ্ছেও আছে। এই সময়টা আপিসে বড়ই খাটুনি পড়েছে, একটু ফুরসত পেলেই একবার চেষ্টা করে দেখব। কবিতাগুলো কি? মনতোষ বাবু হতাশ ভাবে বলিলেন, আচ্ছা পড়ে দেখব ক্ষণ।
যে আজ্ঞে, বলিয়া ললিত উঠিয়া দাঁড়াইল। এখনই উঠবে? একটু জল টল? আগে, আজ তো সময় নেই, এখনই একটা কাজে আমাকে বেরোতে হবে, আরো একদিন আসবো। কবে আসবে বলো? এক কাজ করো না, এই রবিবারে এসো, দুপুরবেলা এখানে চারটি খাবে, কেমন? যে আগে, তাই আসবো। ভুলো না যেন, তোমার বাপের সঙ্গে আমার যেরকম বন্ধুত্ব ছিল, এ তোমার নিজের বাড়ি বলেই মনে করা উচিত। এতদিন যে আসনি, দেখা করনি, সেইটি অন্যায় কাজ করেছো বাবাজি। রবিবারে বেলা 10টার সময় নিশ্চয়ই এসো। আগে আসবো বই কি, বলিয়া প্রণাম করিয়া ললিত প্রস্থান করিল। অর্ধ মিনিট পরে অবিনাশ প্রবেশ করিল। মনতোষবাবু বলিলেন, ওহে, তুমি ঠিকই বলেছিলে, কবিতা দিয়ে গেল। আগে শুনেছি। কখন শুনলে আবার? আমি ওই পাশের ঘরে বসেছিলাম কিনা, আপনাদের কথাবার্তা যা কিছু হয়েছে সমস্তই শুনেছি। আচ্ছা, সেদিন আপনি এরই কথা বলছিলেন তো? এরা তো আপনাদের সঘর। হ্যাঁ, সঘর বই কি। ও কি বললে ওর বাপের বইগুলো সব নিলেমে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, একটা আলমারি, সেই আলমারি ভরা বই, উপন্যাস 5খানির পাণ্ডুলিপি, সব এক লাটে পান্না মিত্তির 100 টাকায় কিনেছিল। দেখো একবার লোকটার অদৃষ্ট। 1 লাটে? বলিয়া অবিনাশ কিছুক্ষণ চিন্তা করিল, শেষে বলিল, এরা আপনাদের সঘর যদি, তবে এরই সঙ্গে মণিমালার বিয়ে দেওয়া যাক না? মনতোষবাবু বলিলেন, হ্যাঁ বলেছ, মন্দ নয়। মা বাপ নেই, কোনো অভিভাবক নেই, খাই বোধ হয় তেমন হবে না, বিয়ে হলে কিছু মন্দ হয় না। অবিনাশ বলিল, হলে বেশ হয়। কথাবার্তায় ছোকরা বেশ বিনয় ভদ্র, লেখাপড়া শিখেছে, চাকরিটিও ভালো। কেবল এক দোষ, কবিতা লিখে। অমন বয়সে অনেকেরই ও ব্যারাম থাকে, একটু বয়স হলেই ওটা আপনিই সেরে যাবে। চেষ্টা করুন না। তুমি ঘটকালিটা করো না। আমি করব? তা বেশ তো, আমি রাজি আছি, দেখি চেষ্টা করে। মনতোষবাবু বলিলেন, তুমি চেষ্টা করলেই পারবে। আমি বলি কি, কাল থেকেই লেগে যাও, ও আর দেরি নয়, ও আর দেরি নয়। আজ্ঞে হ্যাঁ, কাল থেকেই আমি লেগে যাচ্ছি। কাল এক জায়গায় যাব, আমার আপিসে আসতে একটু দেরি হতে পারে। তা হোক, দেখো একবার চেষ্টা করে, তোমার যেরকম বুদ্ধি বোধ হয় তুমি পারবে। পরদিন অবিনাশ আহারান্তে ট্রামে চড়িয়া কর্নওয়ালিস স্ট্রিটে নামিয়া পান্না লাইব্রেরিতে প্রবেশ করিল। সুপরিসর দোকান ঘরটি বহুবিধ নূতন পুস্তকে বোঝাই আলমারিতে পরিপূর্ণ। মধ্যস্থলে টেবিল, উপরে বনবন করিয়া বিদ্যুতের পাখা ঘুরিতেছে। মাথায় টাক প্রৌঢ় বয়স্ক পান্নালাল মিত্র চেয়ারে বসিয়া গতদিনের হিসাব পরীক্ষা করিতেছে। কিয়দ্দূরে আরো একটা টেবিলে একরাশি প্যাকেট বন্দি পুস্তক, প্রত্যেক প্যাকেটে ঠিকানাযুক্ত লেবেল আটা। একজন কর্মচারী সেখানে বসিয়া এক একটি প্যাকেট লইয়া ভিপি ফর্ম পূরণ করিতেছে, পুস্তকের মূল্য চেক করিতেছে, অর্ডারি চিঠিখানির সহিত ঠিকানা মিলাইয়া দেখিতেছে এবং শেষ হইলে প্যাকেটটি পার্শ্বে রক্ষিত ঝুড়িতে ফেলিয়া দিতেছে। অবিনাশকে প্রবেশ করিতে দেখিয়া পান্নালাল বাবু তাহাকে সাদরে অভ্যর্থনা করিলেন। পুস্তক ব্যবসায়ীরা মাসিক পত্রিকার সহকারী সম্পাদকগণকে যথেষ্ট খাতির করিয়া থাকেন, নহিলে তাহাদের স্বপ্রকাশিত পুস্তকের সমালোচনায় গোলযোগ ঘটে।
তারপর অবিনাশ বাবু ভালো আছেন তো? মনতোষ বাবু ভালো আছেন? খবর সব ভালো? অবিনাশ আসন গ্রহণ করিয়া বলিল, হ্যাঁ, খবর সব ভালো। কালী ভট্টাচার্যের বই এক সেট বের করতে বলুন তো। পান্নালালের আদেশ অনুসারে কর্মচারী এক সেট ওই পুস্তক বাহির করিয়া অবিনাশের নিকট রাখিল। অবিনাশ এক একখানি বহি তুলিয়া প্রথম প্রকাশের বৎসর, কোনটার কয়টা সংস্করণ হইয়াছে, মূল্য প্রভৃতি নীরবে পরীক্ষা করিতে লাগিল। একখানি বহির সদর পৃষ্ঠায় চক্ষু রাখিয়া বলিল, এই যে লেখা রয়েছে, স্বত্বাধিকারীর বিনা অনুমতিতে এই পুস্তকের অনুবাদ কেহ প্রকাশ করিলে আইন অনুসারে খেসারত দিতে বাধ্য হইবেন, তাই এর অনুবাদও বেরিয়েছে নাকি? পান্নাবাবু সগর্বে বলিলেন, হ্যাঁ, বেরিয়েছে বই কি। সব বইগুলিরই অনুবাদ হয়েছে। হিন্দিতে, গুজরাটিতে, মারাঠিতে সব অনুবাদ হয়েছে। দেশে বিদেশে বইগুলির আদর। আরো অনেক ভাষায় অনুবাদ করার জন্য লোকে চিঠি লেখে, কিন্তু তারা টাকা দিতে চায় না। বিনা টাকায় তো কাউকে অনুমতি দিই নে। হিন্দি, মারাঠি, গুজরাটি এর অনুবাদকেরা টাকা দেয়? হ্যাঁ, রীতিমতো টাকা দেয়, নইলে অনুবাদ করতে দিই। পান্না মিত্তির তেমন ছেলেই নয়। আচ্ছা, অনুবাদের জন্য কিরকম টাকা পান? ব্যবসায় বুদ্ধিসম্পন্ন পান্নালাল এই কথার সরল উত্তর না দিয়া কহিলেন, মারাঠিরাই সবচেয়ে বেশি টাকা দেয়, বিক্রিও ওদের তেমনই। এই কালী ভট্টাচার্যের এক একখানা বই আমরা 2000 করে এডিশন দিই তো, আর মারাঠি অনুবাদের এডিশন হয় 5000 করে। আমরা বাংলা সাহিত্য বলে যতই জাঁক করি, মারাঠি সাহিত্য আমাদের চেয়ে ঢের বেশি অগ্রসর, অন্তত আর্থিক হিসাবে। অবিনাশ বলিল, হ্যাঁ, তা জানি। মনোরঞ্জন বলে ওদের একখানা মাসিক পত্র আছে, তার যত গ্রাহক, আমাদের বাংলা কোনো মাসিক পত্রের অত গ্রাহক নেই। সে যা হোক, আপনার কাছে একটু বিশেষ কাজে এসেছিল। মনতোষ বাবু আমাকে পাঠিয়েছেন। একটু নিরিবিলি হলে কথাবার্তা সুবিধে হতো। ও আচ্ছা, আসুন বলিয়া পান্নালাল বাবু অবিনাশকে দ্বিতলে তাহার খাস কামরায় লইয়া গেলেন। অবিনাশ বসিয়া বলিল, এই যে কালী ভট্টাচার্য নভেল আপনারা ছাপান, এই রীতিমতো হিসেবপত্র সব থাকে তো? পান্না মিত্র একটু বিস্মিত হইয়া সন্দিগ্ধভাবে অবিনাশের মুখের পানে চাহিলেন। বলিলেন, কেন? অবিনাশ গম্ভীরভাবে বলিল, খাতাপত্র চটপট বদলে ফেলুন। খাতা বদলাবো কেন? কি হয়েছে? ইনকাম ট্যাক্সের কোনো? আরে না না, ইনকাম ট্যাক্স নয়, আপনার নামে এক সঙ্গীন মোকদ্দমা হবে, তারই আয়োজন হচ্ছে। এ কথা শুনিয়া পান্নাবাবুর মুখে ভীতি চিহ্ন স্পষ্ট হইয়া উঠিল। বলিলেন, মোকদ্দমা হবে? কেন? কিসের মোকদ্দমা? কি করেছি আমি? কালী ভট্টাচার্যের ছেলে ললিত মোহন আপনার নামে বিস্তর টাকার দাবিতে মোকদ্দমা করবার চেষ্টায় আছে। সে বলে আমার বাবার বই পান্না মিত্তির কার হুকুমে ছাপিয়ে বিক্রি করে। এই বছরে যত টাকা লাভ করেছে, কড়াক্রান্তি হিসেব করে আদালতের সাহায্যে ওর কাছ থেকে আমি আদায় করে নেব। শুনিয়া পান্না বাবু হো হো করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, এই কথা! তা করুক না নালিশ, তার হুকুমে ছাপিয়েছি, আদালতেই তা দেখাবো। ললিত নালিশ করবে? ভারী তো মুরদ ললিতের, 60 টাকা মাইনের গোলামি করে তো খায়। তাকে চেনেন নাকি? চিনি বই কি, সেই 3 বছর হলো কলকাতায় এসেছে, আসেই তো মাঝে মাঝে আমার কাছে। আমায় বলে 100 টাকা দিয়ে বাবার বইগুলো কিনেছিলেন, অনেক 100 টাকা তো তুলে নিয়েছেন, এবার বইগুলো দিন। আমি তাকে বলি, বাপু হে,
যখন আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম তখন কি কেউ তোমার বাপের নাম জানতো? আমি কত টাকা খরচ করে, কত কষ্ট করে, কত লোকের খোসামুদি করে বইগুলোর ভালো ভালো সমালোচনা করিয়ে নাম বের করলাম। এখন কি আর দিতে পারি? আর দেবই বা কেন? প্রকাশ্য নিলামে কিনেছি, খামোকা তোমায় দিয়ে দেব? অবিনাশ বলিল, কোনো দলিল আছে নাকি? আছে বই কি, নইলে কি এমনি বই ছাপিয়ে বিক্রি করছি? তবে যে ললিত বলে কোনো দলিল পত্র নেই। ললিত বললেই তো হবে না। আচ্ছা, আপনাকেই দলিল দেখাই। বলিয়া পান্না মিত্র উঠিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে পুনঃপ্রবেশ করিয়া আদালতের মোহরঙ্কিত একখানি সেলস সার্টিফিকেট অবিনাশের সম্মুখে ধরিয়া বলিলেন, এই দেখুন, আপনি তো একজন শিক্ষিত লোক। আপনি দেখুন আমি কালী ভট্টাচার্যের বই বিনা অধিকারী ছেপেছি কি? ছাপ্পার অধিকার আমার আছে। অবিনাশ দেখিল সেলস সার্টিফিকেটে বিক্রিত দ্রব্যের তালিকায় আলমারি, পুরাতন পুস্তকগুলির সংখ্যা এবং পাণ্ডুলিপি 5খানির উল্লেখ রহিয়াছে। দেখিয়া বলিল, হ্যাঁ, এই তো লেখা রয়েছে, উক্ত মৃতকের হস্তলিখিত পুঁথি 5খানি। 5খানি তো বই কালী ভট্টাচার্যের। এই তো রীতিমতো দলিলে রয়েছে। যাক, একটা মস্ত ভাবনা গেল। পান্না মিত্র জিজ্ঞাসা করিলেন, এ দুর্বুদ্ধি আবার ললিতে কবে থেকে হলো? কে তাকে না চাচ্ছে বলতে পারেন? হ্যাঁ, কি জানি, তা তো জানি নে। মনতোষ বাবু ললিতের কাছে শুনেছেন কালী ভট্টাচার্য নাকি মনতোষ বাবুর ছেলেবেলাকার বন্ধু ছিলেন। ললিত কাল মনতোষ বাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। সে চলে গেলেই মনতোষ বাবু আমাকে বললেন, ওহে যাও, পান্না বাবুকে খবরটা দিয়ে এসো। তিনি আমাদের কাগজের একজন প্রধান বিজ্ঞাপনদাতা। অনেক টাকা খেয়েছি তার। এখনো প্রায় 150 টাকার বিল বাকি রয়েছে। তাকে সাবধান করে দিয়ে এসো। কি জানি তো, বলা তো যায় না, যদি শেষে বিক্রি ফিক্রি হয়ে যায়। খাতা বদলাবার কথাটা স্পষ্ট করে বললেন না, ওই রকম করে ইঙ্গিত জানালেন। আমারও মশাই কথাটা শুনে অবধি ভারী ভাবনা হয়েছিল। তাই এসেই প্রথমে বইগুলো চেয়ে দেখে নিলাম কোনটার কটা করে সংস্করণ হয়েছে। ও বই 5খানা থেকে আপনার খুব লাভ হয় বোধ হয়, না? পান্না মিত্র সাবধানে বলিলেন, হ্যাঁ, তা কিছু কিছু হয় বই কি, তবে বাজার বড় মন্দা। অবিনাশ বলিল, যথেষ্ট বিক্রি হওয়াই তো উচিত। অমন সব ভালো ভালো বই, বঙ্কিমের পর অমন বই আর কেউ লিখতে পারলেন না, যতই যিনি বিজ্ঞাপন দিন। আচ্ছা, আজ তাহলে উঠি মশাই। পান্না মিত্র অবিনাশের সঙ্গে সঙ্গে নিচে নামিয়া কথা কহিতে কহিতে দরজা অবধি আসিলেন। শেষ বিদায় লইয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া অবিনাশ বলিল, হ্যাঁ, ভালো কথা। আমাদের টাকার বড় টানাটানি যাচ্ছে পান্না বাবু। শ্রাবণ সংখ্যার জন্য কাগজ এখনো কিনতে পারেনি। আপনার বিজ্ঞাপনের টাকাটা কি? পান্নাবাবু বলিলেন, দারোয়ান পাঠিয়ে দেবেন, কালই ওটা পেমেন্ট করে দেব। বেশ, এখন আসি তবে, নমস্কার। বলিয়া অবিনাশ বিদায় লইল। সম্মুখেই হাইকোর্টগামী একখানি ট্রাম আসিতেছিল। ছুটিয়া গিয়া তাহাতে আরোহণ করিল। হাইকোর্টে পৌঁছিয়া উকিল লাইব্রেরিতে প্রবেশ করিতেই, কি অবিনাশ বাবু, কি মনে করে? বলিয়া 4-5 জন নব্য উকিল তাহাকে সম্ভাষণ করিলেন। ইহাদের কেহ আর্য শক্তির লেখক, কেহ বা গ্রাহক। অবিনাশ বলিল, আপনাদের কাছেই এসেছি, একটা আইনের পরামর্শ দিন তো আপনারা। একটি নিভৃত টেবিল অন্বেষণ করিয়া সকলে গিয়া উপবেশন করিল। নাম ধাম গোপন করিয়া সমস্ত ব্যাপারটি অবিনাশ তাহাদিগকে বুঝাইয়া দিল। শেষে জিজ্ঞাসা করিল, এতে কি বইগুলোর কপিরাইট গেছে? একজন উকিল বলিয়া উঠিলেন, সার্টেনলি নট,
কপিরাইট যাবে কি জন্য? অন্যান্য উকিলেরাও বলিলেন, না, কপিরাইট বিক্রি হয়নি। অবিনাশ বলিল, কিন্তু বিক্রি তো হয়েছে। কি বিক্রি হলো তাহলে? প্রথম উক্ত উকিল বলিলেন, খানকতক হাতের লেখা কাগজ। কপিরাইট ইজ কোয়াইট অ্যানাদার থিং। ধরুন, বঙ্কিমবাবুর বাড়িতে তার 20 বৃক্ষ বইখানির মূল পাণ্ডুলিপি আছে। একজন পাণ্ডুলিপি সংগ্রাহক, ইংরেজিতে যাকে ম্যানুস্ক্রিপ্ট হান্টার বলে, গিয়ে যদি 500 টাকা দিয়ে পাণ্ডুলিপি ওদের কাছ থেকে কিনে আনে, তাহলে কি 20 বৃক্ষের কপিরাইট তার হয়ে গেল? কপিরাইট বিক্রি তাকে বলে না। আপনার এই কেসে কপিরাইট বিক্রি হলে সে কথা সেল সার্টিফিকেটে খুলে স্পষ্ট করে লেখা থাকতো। অবিনাশ হাসিয়া বলিল, দেখবেন আপনাদের এই মতটি খুব পাকা তো। একজন উকিল চট করিয়া উঠিয়া গিয়া লাইব্রেরি হইতে একখানি বহি লইয়া আসিলেন। সকলে মিলিয়া সেখানে এক অংশ পাঠ এবং আলোচনা করিয়া বলিলেন, না, কপিরাইট যায়নি। অবিনাশ প্রফুল্ল মনে আর্য শক্তি আপিসে ফিরিয়া আসিল, কিন্তু মনতোষ বাবুর নিকটে কোনো কথা ব্যক্ত করিল না। আজ রবিবার। সম্পাদক মহাশয়ের বাটিতে অবিনাশেরও নিমন্ত্রণ হইয়াছে। সে স্নানাদি করিয়া বেলা 8টার মধ্যেই আসিয়া পৌঁছিল। মনতোষবাবু বাড়ি ছিলেন না। অবিনাশ একেবারে অন্তঃপুরে গিয়া গৃহিণীর সহিত সাক্ষাৎ করিল। সে বৎসর পশ্চিমে ভ্রমণ করিয়া ফিরিবার পর হইতে এ বাড়িতে অবিনাশের খুব আদর বাড়িয়া গিয়াছে। তখন হইতে ঘরের ছেলের মতোই অন্তঃপুরেও তাহার অবাধ গতিবিধি। গৃহিণীকে গিয়া বলিল, মা, ললিত ছেলেটির বিষয়ে কর্তা কি আপনাকে কিছু বলেছেন? আচ্ছা, ওর সঙ্গে মণিমালার বিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, বলেছেন। দেখতে শুনতে লেখাপড়ায় ছেলেটি তো ভালোই শুনেছি। তোমাকেই তো ঘটকালির ভার দিয়েছেন বললেন। আগে হ্যাঁ। তা তার সঙ্গে কথাবার্তা কিছু করেছো নাকি? না, এখনো কইনি। তার আগে একটু গোড়া বাঁধতে হবে মা। এক কাজ করুন। কি বলো? ললিতা জেলে তাকে একবার মণিমালাকে দেখিয়ে দিন। বেশি কিছু সাজগোজ করে দেবেন না, বুঝেছেন? মেয়ে দেখাচ্ছে, এটা তার যেন মনে সন্দেহ না হয়। একখানা কালা পেড়ে দেশি শাড়ি আর ওরই মধ্যে সুশ্রী একটা জ্যাকেট পরিয়ে দেবেন। কপালে একটা কাঁচ পোকার টিপ, গহনা টহনা বেশি নয়। মুখে পাউডার টাউডার যদি দিতে হয় তো অতি যৎ সামান্য, বুঝেছেন? আমরা যখন খেতে বসবো, মণিকর্তার কাছে বসে তাকে হাওয়া করবে। আজকালকার ছেলে কিনা, দেখুক আগে, তারপর সুবিধে মতো আমি কথা পারবো। যা যা করতে হয় তাই করব। গৃহিণী সম্মত হইলেন। ললিত আহারাদির পর গৃহিণীকে প্রণাম করিয়া বলিল, কাকিমা, এখন আসি তাহলে। গৃহিণী বলিলেন, এখনই চললে বাবা? এই দুপুর রোদ্দুরে না গেলে কি হতো না? এইখানেই এখন একটু বিশ্রাম করো না, বিছানা করে দিক। ললিত বলিল, না কাকিমা, আমার অনেক কাজ রয়েছে, এখন বাসাতেই যেতে হবে। আবার আসবো একদিন। আসবে বই কি বাবা, ওদের দুজনে যেরকম বন্ধুত্ব ছিল, তোমার মার সঙ্গে আমার যেরকম আত্মীয়তা ছিল, তোমায় তো পর বলে মনে হয় না, যেন ঘরের ছেলেটি বলেই মনে হয়। ঘরের ছেলের মতো আসবে যাবে। এইখানেই এখন থাকো না কদিন, বাসায় খাবার দাবারের কষ্ট। মাতৃবিয়োগের পর হইতে এমন মিষ্ট স্নেহপূর্ণ কথা ললিতকে কেহ বলে নাই। তাহার ইচ্ছা করিতে লাগিল এই সাদর নিমন্ত্রণ গ্রহণ করে, কিন্তু আত্মসংবরণ করিয়া বলিল,
বাসায় থেকে থেকে অভ্যেস হয়ে গেছে কাকিমা, এখন আর কোনো কষ্ট বোধ হয় না। তাছাড়া আমার আপিসও এখান থেকে অনেকটা দূর হবে, মাঝে মাঝে আসবো, দেখাশোনা করে যাব। আবার কবে আসবে? ললিত একটু চিন্তা করিয়া বলিল, পরশু বিকেলে আসবো কাকিমা। নিচে নামিয়া গিয়া ললিত দেখিল আপিস ঘরে বসিয়া অবিনাশ প্রুফ সংশোধন করিতেছে। ললিতকে দেখিয়া সে বলিল, চললেন নাকি? হ্যাঁ, এবার যাই। আপনার শ্রাবণের কাগজ এরই মধ্যে শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, দ্বিতীয় ফর্মার অর্ডার প্রুফ এসছে। প্রথম ফর্মায় আপনার একটা কবিতা গেছে যে। ললিত এ কথা শুনিয়া বলিয়া উঠিল, গেছে নাকি? কোনটা? শ্রাবণের মেঘ। বলিয়া অবিনাশ দেরাজ টানিয়া তাহার মধ্য হইতে প্রথম ফর্মার ছাপা ফাইল বাহির করিল। ললিতের হস্তে সেটি দিয়া বলিল, এই দেখুন। ললিত দেখিল প্রথম পৃষ্ঠাতেই তাহার শ্রাবণের মেঘ ছাপা হইয়াছে। দেখিয়া তাহার মন উল্লাসে যেন নৃত্য করিয়া উঠিল। নিজের রচনা ছাপার অক্ষরে দেখিবার সৌভাগ্য ইতিপূর্বে আর কখনো তাহার হয় নাই। নিবিষ্ট চিত্তে সেটি পাঠ করিতে লাগিল। অবিনাশ তাহার অলক্ষ্যে মুখ টিপিয়া একবার হাসিল, কারণ এই ব্যাপারটি তাহারই কীর্তি। মনতোষবাবু তো কবিতাটিকে রাবিশ আখ্যা দিয়েছিলেন, ছাপিতেই চাহেন নাই। অবিনাশ অনেক বুঝাইয়া তাহাকে সম্মত করিয়াছিল। কবিতা পাঠ করিয়া ললিত বলিল, এ যে একেবারে প্রথম পৃষ্ঠাতেই দিয়েছেন। অবিনাশ বলিল, কবিতাটি মনতোষবাবুর ভারী পছন্দ হয়েছে কিনা। তিনি বললেন, এরকম ভালো কবিতা খুব কমই আমরা পেয়ে থাকি, এটিকে প্রথম পৃষ্ঠাতেই দিয়ে দাও। আরো একটি কবিতা আপনি দিয়ে গেছেন না? বোধহয় শেষের দিকে সেটিও যাবে। এই কথাগুলি শুনিয়া ললিত একেবারে মোহিত হইয়া গেল। বলিল, সে কবিতাটি মনতোষবাবুর কেমন লেগেছে আপনাকে বলেছেন নাকি? না, তা এখনো বলেননি, তবে একটি কথা আমায় বলেছেন। সেটি আপনার কাছে প্রকাশ করা আমার উচিত কিনা তাই ভাবছি। বলিয়া অবিনাশ ললিতের পানে সহাস্য নেত্রে চাহিয়া রহিল। শেষে বলিল, বলেই ফেলি। আপনার কবিতা পড়ে মনতোষবাবু আমায় বললেন, ওহে, এই যে একটা জিনিয়াস, এতদিনে ছিল কোথা। যেরকম দেখছি এ একজন খুব উঁচু দরের কবি হবে। ভাগ্যিস অন্য কাগজে না গিয়ে আমাদের কাগজে এসেছে। খুব সাবধান, দেখো যেন ওর ছোকরা আমাদের হাত ছাড়া না হয়। তুমি খুব ঘন ঘন ওর বাসায় যেতে আরম্ভ করো, ওর সঙ্গে ভাব সাব করে নাও। এই বেলা ওর কাছ থেকে কথা নিয়ে নাও যেন অন্য কোনো কাগজে কবিতা না দেয়। জান মশাই, ঘরের খবর সব আপনাকে বলেই ফেললাম, আমি সরল মানুষ। বলিয়া অবিনাশ হাসিতে লাগিল। ললিত আহ্লাদে অভিভূত হইয়া বলিল, তা আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে, আপনারা ছাপেন, তবে অন্য কাগজে কখনোই যাব না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। ললিতের অন্য কাগজে না যাইবার অপর কারণও ছিল। তাহার বহু কবিতাই অন্যান্য অনেক কাগজের আপিস হইতে ইতিপূর্বে ফেরত আসিয়াছে, কিন্তু সে কথা প্রকাশ করিবার কোনো প্রয়োজনীয়তা সে অনুভব করিল না। মনতোষবাবুর সুদুর্লভ কাব্য বিচার শক্তি দেখিয়া সে চমৎকৃত হইয়া গেল এবং সেই অসাধারণ গুণসম্পন্ন পুরুষের প্রতি তাহার মন আত্যন্তিকই ভক্তিতে একেবারে অবনত হইয়া পড়িল। সে যে একটা জিনিয়াস এবং তাহার কবিতাগুলি যে যথার্থই অতি উচ্চ শ্রেণীর, সে বিষয়ে মনতোষবাবুর সহিত তাহার কিছুমাত্র মতভেদ ছিল না। অবিনাশ অতঃপর ঘন ঘন ললিতের বাসায় যাতায়াত আরম্ভ করিল।
ললিত প্রায়ই নিমন্ত্রিত হইয়া মনতোষবাবুর বাড়িতে আসে, আহারাদি করে। ঘরের ছেলের মতো গৃহিণীর সহিত মণিমালার সহিত বসিয়া হাসি রঙ্গ গল্প গুজব করে, ছোট ছোট মেয়েগুলির সহিত খেলা করে। বাসায় ফিরিবার সময় নিচে নামিয়া আফিস ঘরে গিয়া আটক পুড়িয়া যায়। অবিনাশের সহিত 2-1 ঘন্টা কাটাইয়া দেয়। অবিনাশ তাহার কবিতার অজস্র প্রশংসা করিয়া অতি শীঘ্রই তাহার মনটিকে জয় করিয়া লইল। উভয়ের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি নহে, সুতরাং ইহাদের মধ্যে সম্বন্ধটা সখ্যে পরিণত হইতে অধিক সময় লাগিল না। অবিনাশবাবু দেখিতে দেখিতে অবিনাশ দা হইয়া গেল। ক্রমে এখন দাঁড়াইয়াছে শুধু অবিনাশ। একদিন বৈকালে গোলদিঘির ধারে বেড়াইতে বেড়াইতে ললিত বলিল, অবিনাশ, তুমি এত লেখাপড়া শিখেছ, 50 টাকা মাইনের সহকারী সম্পাদকী আর কতকাল করবে? তোমার পরিবারটি তো নিতান্ত ক্ষুদ্র নয়। অন্য কোনো চাকরির চেষ্টা করে দেখো না কেন? 50 টাকায় তোমার চলে? তা কি আর চলে? পৈতৃক কিছু টাকা আছে, তার সুদ পাই। খান কতক বই লিখেছি, তার থেকে কিছু পাই। আর ছোট ভাইটি চাকরি করে কিছু আনে। সবে মিলিয়ে কোনো গতিকে সংসার চালাই। অন্য চাকরি এখন আর কি দেবে ভাই? তবে ব্যবসার একটা মতলব আছে, দেখি কি হয়। কি ব্যবসা? একখানি বইয়ের দোকান খুলবো, বেশ লাভ। নিজের বইগুলো তো রয়েছে, ঔপন্যাসিক অনাদি বাবুও হাতে আছেন, তার বইটইও পাবলিশ করা যাবে। আর্য শক্তিখানা তো রয়েছে, সমালোচনার সুবিধা হবে। বিজ্ঞাপনগুলো অর্ধমূল্যে হবে, মনতোষবাবু ভরসা দিয়েছেন। তা কবে দোকান খুলবে? শিগগিরই, পুজোর আগেই, হয়তোবা শ্রাবণের মাঝামাঝি খুলে ফেলবো। কর্নওয়ালি স্ট্রিটে একটা ঘরও ঠিক করেছি। দোকান চালাবে কে? ভাইটিকে বসাবো। রেল অফিসে বেরোয়, 20 টাকা পায়, তাও অস্থায়ী। সে চাকরি থেকে ছাড়িয়ে নিয়ে ওকেই দোকানে বসাবো, আর আমিও অবসর মতো দোকানে বসবো। তোমার বাবার বইগুলো যদি এ সময় হাতে থাকতো তাহলে ভারী সুবিধা হতো হে। বিন্দুই পরে অবিনাশ বলিল, ওহে ললিত, দেখো, একটা মতলব আমার মাথায় এসেছে, কিন্তু ভারী গোপনীয় কথা ভাই। মনতোষ বাবুর কাছে কিংবা গিন্নির কাছে, এমনকি মণিমালার সঙ্গেও কথায় কথায় যদি প্রকাশ না করো তবে বলি। ললিত কহিল, তুমি যখন অত করে বারণ করছো, নিশ্চয়ই আমি প্রকাশ করব না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। এখন ব্যাপারটা কি শুনি। অবিনাশ অত্যন্ত নিম্নস্বরে বলিল, পান্না মিত্তির তোমার বাবার বইগুলি একরকম ফাঁকি দিয়েই কিনে নিয়েছে বলতে হবে। ওর সঙ্গে শঠে সাঠ্যং করে দেখলে হয় না। কিরকম? এই ধরো, তুমি তো তোমার বাপের একমাত্র উত্তরাধিকারী। তোমার বাপের যা কিছু ছিল সবই এখন তোমার। তুমি আমায় একখানা দলিল লিখে দাও যে এত দ্বারা আমার পিতা ঠাকুরের পুস্তকগুলির কপিরাইট আমি শ্রীযুক্ত অবিনাশ মুখোপাধ্যায় মহাশয়কে এত টাকা মূল্যে বিক্রয় করিতেছি। কিছু টাকাও তোমায় আমি দেব তার জন্য, নইলে বিক্রিটা আইনসঙ্গত হবে না। তারপর দোকান খুলেই ওই দলিলের বলে আমি তোমার বাবার বইগুলো ছাপাতে আরম্ভ করে দেব। ললিত বলিল, পান্না মিত্তির নালিশ করবে না? করুক, আমার মামা শ্বশুর হাইকোর্টের উকিল, আমার 1 পয়সা উকিল খরচা নেই। হাইকোর্টে মামলা হতেও 2 বছর লাগে। 2 বছর তো তোমার বাবার বই আমি দেদার বিক্রি করে নিই। পান্না মিত্তির যা দাম রেখেছে, আমি প্রত্যেক বইয়ের দাম তার চেয়ে 4 আনা কম রাখবো। সবাই আমার দোকান থেকে কিনবে। তারপর ক্রমশ যা দাঁড়াবে, অন্তত আমার বিশ্বাস যা দাঁড়াবে তাও বলি, পান্না যখন দেখবে মোকদ্দমা করতে করতে টাকার শ্রাদ্ধ হচ্ছে,
দোকানের কাজ ফেলে কাগজের তারা বগলে উকিল বাড়ি আর হাইকোর্ট ছোটাছুটি করতে করতে প্রাণান্ত হয়ে যাচ্ছে, তখন সম্ভবত একটা আপোষের প্রস্তাব করবে। তখন আমি তাকে বলবো, সবগুলো না দাও, অন্তত খান কতক বইয়ের কপিরাইট আমায় লিখে দাও। যদি দুখানাও পাওয়া যায় তো মন্দ কি, ঘর পোড়া বাঁশ যা উদ্ধার হয় রে ভাই, কি বলো, দিবে? ললিত বলিল, আচ্ছা, ভেবে চিনতে তোমায় আমি বলবো। পরদিন ললিত বলিল, দেখো ভাই, এ বিষয়ে আমি অনেক ভেবে চিনতে দেখলুম। লিখে তোমায় আমি দিতে পারি এখনই, কিন্তু আমার ভয় হয় শেষে এই নিয়ে তুমি হয়তো জেরবার হয়ে পড়বে। উকিলের ফি না লাগলেও আরো কত রকম খরচ তো রয়েছে। হাইকোর্টের মোকদ্দমা চালানো কি সোজা কথা দাদা? পান্না মিত্তির যদি আপোষ নাই করে, শেষে মায় খরচা যদি তোমার বিরুদ্ধে ডিক্রি হয়, তখন তুমি করবে কি? না না, ওসব ফন্দি ছেড়ে দাও। অবিনাশ কিন্তু দেখা হইলেই ললিতকে এ বিষয়ে পীড়াপিড়ি করিতে লাগিল, কিন্তু ললিত কিছুতেই রাজি হয় না, অবিনাশও ছাড়ে না। শেষে ললিত বলিতে লাগিল, আচ্ছা তুমি দোকানই তো খোলো আগে, তারপর যা হয় করা যাবে। আষাঢ়ের শেষ সপ্তাহ, ভোর হইতে মাঝে মাঝে বৃষ্টি হইতেছে। পূর্ব দিকের জানালা দিয়া আকাশ যতটা দেখা যাইতেছিল তাহা মেঘে মেঘে পরিপূর্ণ। ভোর হইতে মাঝে মাঝে বৃষ্টি হইতেছে। মেসের বাসায় কেওড়া কাঠের তক্তপোষের উপর বসিয়া ললিত এক পেয়ালা চা নিঃশেষ করিয়া একখানি নূতন এক্সারসাইজ খাতা খুলিয়া কবিতা লিখিতে আরম্ভ করিল। এই কয়দিন প্রায় প্রত্যহই একটা করিয়া কবিতা সে লিখিয়া ফেলিয়াছে। শুনিতে পাই, ফুল ফুটিবার পক্ষে দক্ষিণ বাতাস যেমন উপকারী, কবিত্বের পক্ষে কাব্যরসিকের প্রশংসাবাদও নাকি সেইরূপ। বলা বাহুল্য, এই 2-3 সপ্তাহ ধরিয়া অবিনাশী এই কাব্য কাননে দক্ষিণ বাতাসের কাজ করিয়াছে। আগামী সংখ্যা আর্য শক্তি যতদিন ছাপা হইয়াছে, তাহাতে ললিতের উভয় কবিতায় গিয়াছে। অবিনাশ বলিয়াছে, শেষের দিকের জন্য তোমার একটি কবিতা চাই, এই মাসে ভালো কবিতার আমাদের বড় অভাব। ললিতের খাতায় পূর্বলিখিত কবিতা অবশ্য অনেকগুলি আছে, কিন্তু এবার সে একটি নূতন কবিতা দিবে, এবং এরূপ করিবার একটা গভীর উদ্দেশ্য তাহার আছে। ওবেলা মনতোষ বাবুর বাড়ি তাহার চা পানের নিমন্ত্রণ আছে, কবিতাটি সঙ্গে করিয়া লইয়া যাইবে। আকাশে মেঘ ঘনীভূত হইয়া আসিয়াছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছে। ললিত লিখিতেছে, মাঝে মাঝে পেন্সিল উঠাইয়া চিন্তা করিতেছে, আবার লিখিতেছে। এইরূপে ঘণ্টাখানেক লিখিবার পর কবিতাটি শেষ হইল। ঝমঝম করিয়া বৃষ্টি আবার নামিল। ললিত তখন খাতা বন্ধ করিয়া জানালা দিয়া বৃষ্টি দেখিতে লাগিল, আর ভাবিতে লাগিল, সারাদিন যদি এরকম বৃষ্টি থাকে তবে ওবেলা নিমন্ত্রণে যাওয়ার কি হইবে? ভিজিতে ভিজিতে গিয়া উপস্থিত হইলেই বা তাহারা মনে করিবেন কি? অথচ না গেলেও যে নয়, 2 দিন মনতোষ বাবুর বাড়ি সে যায় নাই। এই 2 দিন তাহার কাছে বড়ই নিরস মনে হইয়াছে, বড় কষ্টেই ঘন্টার পর ঘন্টা কাটিয়াছে। কারণটা গোপনীয়, তবে বৃষ্টি কি তাহার সঙ্গে এমন করিয়া বাদ সাধিবে? ক্রমে সে মনে মনে স্থির করিল, ভদ্রলোকে কথা যখন দিয়াছে তখন তাহা রক্ষা করিতেই হইবে, ঝড়ই হোক, জলই হোক, আর বজ্রপাতই হোক। হঠাৎ সিঁড়িতে কার পদশব্দ হইল। ললিত দ্বারের পানে চাহিয়া রহিল। কয়েক মুহূর্ত পরে আসিয়া দাঁড়াইল অবিনাশ।
বেচারির আপাদ মস্তক জলে ভিজিয়া গিয়াছে। তাহার বন্ধ ছাতার ডগা দিয়া জলের ধারা নামিতেছে। এ কি অবিনাশ, এ কি? হ্যাঁ, ভয়ানক ভিজে গেছ যে। অবিনাশ হাসিতে হাসিতে বলিল, হ্যাঁ, অবস্থা শোচনীয়। ট্রাম থেকেও নামলাম বৃষ্টি, ওই বৃষ্টিতে এইটুকু আস্তে আস্তেই দেখো না ব্যাপার। ছাতাটি বারান্দায় রাখিয়া জুতা জোড়াটি খুলিয়া অবিনাশ কক্ষ মধ্যে প্রবেশ করিল। ললিত বলিল, ইস, কাপড় জামা চাদর বিলকুল ভিজে গেছে যে। হে, ছেড়ে ফেলো, ছেড়ে ফেলো, আমি শুকনো কাপড় জামা বের করে দিই। ভিজা পিরান খুলিয়া ফেলিয়া গামছায় গা হাত পা মুছিয়া অবিনাশ শুষ্ক বস্ত্র পরিধান করিল। ললিতের গেঞ্জি তাহার গায়ে একটু আঁটো হওয়ায় তাহা রাখিয়া কোঁচার খুঁটে দেহ আবৃত করিয়া লইল। ঝি আসিয়া ভিজা কাপড়গুলি নিংড়াইয়া শুকাইবার জন্য বারান্দায় টাঙাইয়া দিল। অবিনাশ বসিয়া বলিল, কই, আমার কবিতা দাও। তুমি কি কবিতার জন্য এসেছো এত দূর, এই জল বৃষ্টিতে? তবে আর কিসের জন্য বলো, তুমি তো আমায় নেমন্তন্ন করনি, বলিয়া অবিনাশ হাসিতে লাগিল। ললিত বলিল, ও বেলা তো তোমাদের ওখানে যেতেই হবে কিনা, কবিতাটি সঙ্গে করেই নিয়ে যাব ভেবেছিলাম। সকালে উঠে লিখতে বসেছিলাম, এই এতক্ষণ হলো শেষও করেছি। কই কই দেখি। ললিত বলিল, এখনো সংশোধন করিনি তো, আগে সংশোধন করি তারপর দেখো। না না, দাও দাও দেখি, যা হয়েছে তাই দেখি। আরে এখনো ঠিক মনের মতনটি হয়নি হে, এখনো অনেকগুলো জায়গায় বদলাতে টদলাতে হবে। বেশ তো, এসো না, দুজনে একসঙ্গে পড়তে পড়তেই বদলানো যাক। কই, বের করো, ওই খাতাখানি বুঝি। বলিয়া অবিনাশ খাতাখানি খুলিয়া ফেলিল। প্রথম পৃষ্ঠায় চক্ষু রাখিয়া বলিল, শ্রাবণ নিশীথে। বাহ বাহ, নামটি তো বড় চমৎকার হয়েছে, বলিয়া মনে মনে পাঠ করিতে লাগিল। পাঠ শেষে খাতাখানি বন্ধ করিয়া জানালা দিয়া মেঘপ্লাবিত আকাশের পানে উদাস দৃষ্টিতে চাহিয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিল, বাহ, সুন্দর, অতি সুন্দর। শেষে ললিতের মুখপানে চাহিয়া মাথাটি নাড়িতে নাড়িতে গদ গদ ভাবে বলিল, সার্থক কলম ধরেছিলে ভাই। ললিত লজ্জা ও পুলক জড়িত কণ্ঠে বলিল, যাও যাও, ঠাট্টা করতে হবে না। আরে ঠাট্টা করিনি ভাই, বাস্তবে কি কবিতাটি বড় চমৎকার হয়েছে। এতকাল সহকারী সম্পাদকই করেছি, কত হাজার হাজার কবিতা ঘেটেছি, কিছু কিছু তো বুঝি। এরকম কবিতা সচরাচর আমরা পাইনি। যেমন ভাষার সরলতা, তেমনি ভাবের নূতনত্ব। বলিয়া খাতাখানি আবার সে খুলিল, পড়িতে লাগিল। দেখিতেছি বসে বসে বাতায়ন পথে, মেঘ রাজা উঠিয়াছে আকাশের রথে। থেকে থেকে ছুটে আসে সৌদামিনী রানী, করেছেন প্রিয়তম সাথে কানাকানি। দেখিয়া এ দৃশ্য হায় অন্তর আমার, না জানি কিসের লাগি করে হাহাকার। সেদিন যেদিন তবে দেখিনু প্রথম, ভরে গেল আখি তার রূপে অনুপম। নয়নের নিদ্রা গেল, বয়নের হাসি, তারই মুখ সরিয়ার আখি জলে ভাসি। শ্রাবণ নিশীথ আজি আঁধারে মগন, হায় হায় কোথা মোর হৃদয়ের ধন। এই পর্যন্ত পড়িয়া অবিনাশ হঠাৎ থামিল। কৌতুকের সহিত ললিতের মুখপানে দু একবার চাহিল, শেষে বলিল,
কি হে ভাইয়া, ব্যাপার কি? কারুর সঙ্গে প্রেমে পড়েছ নাকি? ললিত মুখ ফিরাইয়া বলিল, প্রেমে না পড়লে বুঝি কবিতা লেখা যায় না? তা যাবে না কেন, যায়। আমাদের মনতোষ বাবু বলেন, কল্পনা শক্তির বলে লেখা যায়। তারপর আবার পড়িতে লাগিল, কেন বা দেখিনু তারে, লোভিনু কি ফল, না জানি সে মোর ভাগ্যে সুধা কি গরল। পোহাইবে আধার শ্রাবণ রজনী, আকাশে উদিবে পুনঃ নবদিন মনি। আমারে জীবনের অন্ধকার রাতি পোহাবে কি, দেখিব কি দিবাকর ভাতি। আচ্ছা ভাই, তুমি সত্যিই বলছো এই একেবারে নিছক কল্পনা? ললিত কোনো উত্তর না দিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া হাসিতে লাগিল। অবিনাশ আবার খাতাখানির উপর দৃষ্টি নিবদ্ধ করিয়া ধীরে ধীরে বলিল, শেষের স্ট্যান্ডাটি সবচেয়ে সুন্দর হয়েছে। নাহি জানি আছে কিবা বিধাতার মনে, পাবো কি পাবো না তারে কভু এ জীবনে। যদি পাই মোর তুল্য কে বা সুখী ভবে, নাহি পাই সারা জন্ম কাঁদিতেই হবে। পাই বা না পাই তারে এ জীবন ভরি, সেই রবে হয়ে মোর হৃদয় ঈশ্বরী। একেবারে গ্র্যান্ড, সিম্পলি গ্র্যান্ড। কবিতা যদি বলতে হয় তবে এইরকম রচনাকেই। আজকাল যেসব কবি হয়েছেন কেবল শব্দাড়ম্বর, ভাবের সঙ্গে সাক্ষাৎ নেই। কেমন ছোট ছোট সহজ কথাই তুমি লিখেছ, অথচ রসের ফোয়ারা ছুটেছে। ললিত বলিল, তুমি তো আমার সব কবিতাই সোনার চোখে দেখো, মনতোষ বাবুর পছন্দ হবে কিনা তাই বলো। হবে না আবার? তিনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। তার মতো কাব্যরসিক সম্পাদক বাংলায় কটা আছে। যাক, এবার আমাদের আর্য শক্তিতে অন্তত কবিতায় অন্য কোনো কাগজ হটাতে পারছে না। অতঃপর দুই বন্ধুতে মিলিয়া আর্য শক্তি সম্বন্ধে, বর্তমান বঙ্গ সাহিত্য সম্বন্ধে এবং মনতোষ বাবুর সম্বন্ধে অনেক আলোচনা করিল। মণিমালার বিবাহের কথাও উঠিল। অবিনাশ বলিল, মণিমালার বিয়ে কি আর এতদিন বাকি থাকে? কোন কালে হয়ে যেত। মনতোষ বাবু যে গোঁ ধরে আছেন, নিজে সাহিত্যিক, সাহিত্যিক ছাড়া আর কাউকে জামাই করবেন না, এই এক বাধা। আর দ্বিতীয় বাধা, বরপণের উনি ভয়ানক বিরোধী কিনা। আর্য শক্তিতে এ সম্বন্ধে ওর কয়েকটা প্রবন্ধ বেরিয়েছে, পড়েছ বোধ হয়। বরপণ স্বরূপ 1 পয়সা দেবেন না, কেউ মাথা খুললেও না। তাতে মেয়ের বিয়ে হয় তো বহুত আচ্ছা, না হয় মেয়ে আইবুড়োই থাকবে, এই তার মত। 1 পয়সা নেবে না এরকম সাহিত্যিক কোথা খুঁজে পাওয়া যাবে বলো? একটা প্রস্তাব এসেছে, দেখা যাক কি হয়। মনতোষ বাবুর তো খুব ইচ্ছে আছে, কিন্তু ওর স্ত্রী রাজি হচ্ছেন না। অবিনাশ লক্ষ্য করিল, এসব কথা শুনিয়া ললিতের মুখ যেন পাংশুবর্ণ হইয়া গেল। ক্ষীণ স্বরে সে জিজ্ঞাসা করিল, কার সঙ্গে? অবিনাশ নিতান্ত নির্লিপ্ত ভাবে বলিল, ঢাকার অনাদিবাবুর সঙ্গে। উপন্যাসিক অনাদিবাবু আর কি, ঢাকায় তিনি ওকালতি করেন, খুব পসার। গত ফাল্গুন মাসে তার স্ত্রী বিয়োগ হয়েছে, মাসখানেক হলো এখানে এসেছিলেন। মণিমালাকে দেখে তার ভারী পছন্দ হয়েছে। নিজে লজ্জায় মনতোষ বাবুকে বলতে পারেননি, আমায় এসে ধরলেন, বললেন, এটি ভাইয়া তোমায় যেমন করে হোক করে দিতে হবে, সিকি পয়সা আমি নেব না, মেয়েকে গহনা টহনাও কিছু তাতে দিতে হবে না, গায়ে হলুদের তত্ত্বে আমি গা সাজানো সমস্ত গহনা পাঠিয়ে দেব। আমিও জিজ্ঞাসা করলুম, আমায় ঘটকালি কি দেবেন বলুন দেখি। তিনি বললেন,
এবার যে উপন্যাস বেরোবে সেখানে তোমার নামে উৎসর্গ করব। আমিও বললুম, আচ্ছা ঘটকালি করে দেখি। শুনে তো মনতোষ বাবু সহজেই রাজি হলেন। বললেন, পাত্রটি তো ভালো, যেমন বিদ্বান তেমনি প্রতিভাশালী, উপন্যাস লিখে নামও হয়েছে, ওকালতিতে টাকাও পান বিস্তর, তার খুব মত আছে। এবার গিন্নি কি বলেন দেখি। ওর স্ত্রী কিন্তু দোজবরে শুনে একদম বেঁকে বসেছেন। একে দোজবরে, তাই আবার 3-4টি ছেলে মেয়ে কিনা। কর্তা কত বলছেন, হলেই বা বয়সটা এমন বেশি কিছু নয়, এই 42 কি 43। গিন্নিকে কত বোঝাচ্ছেন। এখন নাকি গিন্নি অনেকটা নরম হয়েছেন শুনছি। দেখা যাক কতদূর কি হয়। বলা বাহুল্য, অনাদিবাবু সংক্রান্ত সমস্ত কথাগুলি অবিনাশের সকপল কল্পিত। ললিত কি যেন বলি বলি করিতে লাগিল। তাহার ওষ্ঠযুগলও অল্প নড়িয়া উঠিল, কিন্তু কোনো বাক্য নিঃসৃত হইল না। অধোমুখে মৌনভাবে সে বসিয়া রহিল। জলটা এতক্ষণে ছাড়িয়া গিয়াছিল। অবিনাশ বলিল, বেলা হলো ভাই, এখন তাহলে উঠি। ললিত কাতর দৃষ্টিতে চাহিয়া বলিল, তোমার কাপড় জামা তো এখনো শুকোয়নি অবিনাশ। আমার জামাও তো তোমার গায়ে হবে না, এইখানেই স্নান আহার করো না, ওবেলা তখন দুজনেই একসঙ্গে যাব। না ললিত, আমার যে বিস্তর কাজ রয়েছে ভাই, থাকলে তো চলবে না। তোমার এই ধুতিখানা পরেই যাই, তুমি বরঞ্চ একখানা চাদর টাদর আমায় দাও, তাই গায়ে দিয়ে যাই। ললিতের সিল্কের চাদর গায়ে দিয়া ছাতাটি হাতে লইয়া অবিনাশ বলিল, ও বেলা আসছো তো ঠিক? হ্যাঁ, ঠিক আসবো। কবিতাটি আজই কিন্তু ছাপাখানায় পাঠাতে হবে, ওটি নিয়ে যেতে ভুলো না ভাই। না, ভুলবো না, তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা, আসি তবে। বলিয়া অবিনাশ ভিজা জুতা জোড়াটি পায়ে দিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল। পরদিন বেলা 7টা না বাজিতেই ললিত অবিনাশের বাড়িতে আসিয়া হাজির। দরজার কাছে দাঁড়াইয়া ডাকাডাকি করিতেছিল। অবিনাশ তাহার দ্বিতলের বারান্দায় আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র বলিল, আর ললিত যে! বলিয়া ছুটিয়া আসিয়া সে দ্বার খুলিয়া দিল। দেখিল ললিতের হস্তে খবরের কাগজে আংশিকভাবে জড়ানো তাহার পূর্বদিনের ধুতি ও পিরানটি। তাহার মুখ শুষ্ক, চক্ষু দুইটি বসিয়া গিয়াছে। অবিনাশ বলিল, তোমার চেহারা এমন হয়ে গেল কেন? শরীর ভালো আছে তো হে? ললিত বলিল, কাল সারা রাত্রি আমার ঘুম হয়নি। কেন, কোনো কবিতা লিখেছিলে নাকি? না, কবিতা টবিতা নয়, একটা বড় বিষম ভাবনায় পড়ে গেছি, তাই তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি ভাই। অবিনাশ ললিতকে বৈঠকখানায় আনিয়া বসাইল। জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? ললিত বলিল, অবিনাশ, কাল যে কবিতাটি তোমায় দিয়েছি। অবিনাশ তাড়াতাড়ি বলিল, হ্যাঁ, সে তো মনতোষ বাবু কাল সন্ধ্যাবেলায় পাশ করে দিয়েছেন। তুমি চলে গেলে সেটা তাকে দেখালাম কি না, বললেন এটিও অতি উঁচু দরের কবিতা হয়েছে। ছাপাখানার বান্ডিলের মধ্যে সেটি বেঁধে রেখে এসেছিলাম। এতক্ষণে বোধহয় কম্পোজ শুরু হয়ে গেছে, এ মাসেই বেরুবে। না, সে কথা জিজ্ঞাসা করছি না। আমার সে কবিতাটি কি? সেটি ভাই নিছক কল্পনা নয়। অনেক কষ্টে হাসি চাপিয়া মুখখানি গম্ভীর করিয়া অবিনাশ ললিতের পানে চাহিয়া রহিল। শেষে বলিল, কি বলছো তুমি? তুমি সত্যি সত্যি কি? হ্যাঁ অবিনাশ, আমি সত্যি সত্যি।
অনেক ইতস্তত করিয়া অনেক কষ্টে ললিত নিজ মনের গোপনীয় কথা অবিনাশের নিকট প্রকাশ করিল। সকল কথা শুনিয়া অবিনাশ কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। শেষে বলিল, এমন ব্যাপার, তা তো জানতাম না। ললিত বলিল, শব্দ শুনলে, এখন উপায় কি বলো? অনাদিবাবু তো অনেক টাকার মানুষ, বিশেষ তিনি আগাগোড়া সমস্ত গহনা দেবেন বলেছেন, এই তো মুশকিল না। ললিতের এবার মুখ খুলিল। সে বলিল, ভাই তোমরা শিক্ষিত লোক হয়েও কি এ কথা বলবে? গহনাই কি এত বড় হলো? মনের সুখ কি কিছুই নয়? মানে অনাদিবাবু আমার চেয়ে ধনে মানে অনেক বড়, কিন্তু তেমনই তিনি আমার চেয়ে বয়সেও যে অন্তত 20 বছরের বড়। মণিমালার তো বাপের বয়সী। এ বিবাহে কি মনের মিল কখনো হতে পারে? সেটা তোমরা মোটেই বিবেচনা করবে না। অবিনাশ বলিল, সবই তো বুঝি, কিন্তু কথাটা কি জানো ললিত, মনতোষ বাবুর আর্থিক অবস্থা তেমন ভালো নয়। তুমি এখন একরকম আপনার লোক হয়ে পড়েছ, তোমাকে বলতে দোষ নেই। আর্য শক্তির এত গ্রাহক তত গ্রাহক বলে বাইরে আমরা যতই লম্পঝম্প করি, সে কেবল ব্যবসাদারির ভুয়ো কথা। দিন কত কাগজখানা খুব জেঁকে উঠেছিল বটে, কিন্তু এদানি বছর 2-3 আর্য শক্তির অবস্থা ক্রমেই খারাপ হয়ে আসছে। তাও কি বলো না, আর্য শক্তির জন্য মনতোষ বাবু বিলক্ষণ দেনদার হয়ে পড়েছেন। অথচ নাম ডাক যথেষ্ট বড় বড় সব লোকের সঙ্গে আলাপ, তারা সব আসবে বিবাহে নিমন্ত্রিত হয়ে। 2-1খানি অলংকার যা আছে তা পরিয়ে মেয়েকে বিবাহ সভায় বের করেন কি করে বলো দেখি? অনাদিবাবু গা ভরা গহনা দেবেন, সেই জন্যই তার দিকে ঝুঁকেছেন বইটা নয়। ললিত কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া বসিয়া রহিল। শেষে বলিল, আচ্ছা, কত টাকার গহনা হলে চলতে পারে অবিনাশ? 1000 টাকার গহনা হলে কোনো গতিকে একরকম গা সাজানো হয়, কোনে গয়না বই তো নয়। আচ্ছা ভাই, আমি যদি 1000 টাকার গয়না মণিমালাকে দিতে পারি, তাহলে কি আমার কোনো আশা আছে? আমার একটি 1000 টাকা সম্বল আছে, আমার জন্য তুমি একবার বলে দেখবে? অবিনাশ বলিল, তোমার যখন এত ঝুঁকি হয়েছে, তোমার জন্য আমি চেষ্টা করে না হয় দেখতাম, কিন্তু অনাদিবাবু যেরকমটা ধরেছেন। ললিত কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল, দেখো, তুমি কদিন থেকেই বাবার বইগুলোর কপিরাইটের কথা আমাকে বলছো, কিন্তু এ পর্যন্ত আমি স্বীকার করিনি। স্বীকার না হওয়ার কারণও তোমাকে বলেছি। আচ্ছা, এখন একটা প্রস্তাব করি, তুমি ভাই আমার এই উপকারটি করে দাও, আমি তোমায় কপিরাইট লিখে দিচ্ছি, কিন্তু দামটা আমি নিতে পারবো না ভাই, তোমাকে আমি কপিরাইট দানপত্রে লিখে দেব। বলো, এই ঘটকালিতে রাজি আছো? অবিনাশ বলিল, কেন, কিছু দাম নিতে তোমার আপত্তি কি? বেশি তো আমার ক্ষমতায় কুলোবে না, এই ধরো 100-200 টাকা। ললিত বলিল, তুমি এই কাজ করতে যাচ্ছ একটা খেয়ালের বসে, নিশ্চয়ই তোমার এর জন্য লোকসান সইতে হবে, তার উপর আবার তোমার কাছে টাকা নিয়ে। না ভাই, সে হবে না, সে অন্যায় হবে। অবিনাশ কিয়ৎক্ষণ চিন্তা করিবার ভান করিল, তারপর বলিল, আচ্ছা, তুমি অত করেই বলছো যখন, দিও না। আমি মনতোষ বাবুকে গিন্নিকে বলে কয়ে একবার চেষ্টা করে দেখি। ললিত আবেগের সহিত বলিল, তুমি চেষ্টা করলেই পারবে ভাই। অবিনাশ অন্যদিকে চাহিয়া আরো কিয়ৎক্ষণ যেন ভাবিল, শেষে বলিল, কিন্তু যদি সফল হই, আমার ঘটকালিতে কিন্তু সঙ্গে সঙ্গেই যাই ভাই।
তুমি যে বলবে আগে 2 হাত এক হয়ে যাক তারপর কপিরাইট লিখে দেবো, সে কিন্তু আমি শুনবো না। ললিত উৎসাহের সহিত বলিল, এই তো কথা। আচ্ছা, যেদিন তুমি এসে আমায় সংবাদ দেবে যে ওরা রাজি হয়েছেন, সেই দিনই আমাকে দিয়ে তুমি দলিল লিখিয়ে নিও। বেশ, তবে আমি চেষ্টা করি, কিন্তু দেখো ভাই, কথার খেলাপ না হয়। হবে না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। 2 দিন পরে অবিনাশ ললিতের বাসায় আসিয়া সংবাদ দিল, কর্তা ও গৃহিণী উভয়েই রাজি হইয়াছেন। আজ সন্ধ্যার পর তাহারা ললিতকে আহারে নিমন্ত্রণ করিয়াছেন। বোধহয় এই বিষয়ে কথাবার্তা কহাই তাহাদের উদ্দেশ্য। শুনিয়া ললিত হাতে যেন স্বর্গ পাইল, তাহার চোখ ছলছল করিতে লাগিল। অবিনাশের হাতখানি নিজের হাতে চাপিয়া ধরিয়া বলিল, ভাই, তুমি আমায় জন্মের মতো কিনে রাখলে। সন্ধ্যার পর ললিত নিমন্ত্রণ রক্ষা করিল। মনতোষ বাবু তখনও শান্ত ভ্রমণ হইতে ফিরেন নাই। গৃহিণী ললিতকে নির্জনে লইয়া গিয়া বলিলেন, হ্যাঁ বাবা, তুমি আমার মনিকে বিয়ে করতে চেয়েছ? ললিত লজ্জায় অধোবদন হইল। গৃহিণী বলিলেন, তাই এই তো বেশ সুখের কথা বাবা। মনিকে তোমার যদি এতই পছন্দ হয়ে থাকে, ওকে তুমি নাও, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা আছে, শুভ কর্মটি এই শ্রাবণ মাসেই সেরে ফেলতে হবে, নইলে অগ্রহায়ণ মাসের আগে তো আর বিয়ের দিন নেই। ভাদ্র মাসে মনির আবার জোড়া বছর পূর্বে। ভাদ্র মাসে ও জন্ম মাস কিনা, 14ই পা দেবে। জোড়া বছরে তো বিয়ে হতে নেই। ললিত বলিল, তা শ্রাবণেই হোক না কেন? আমিও তাই বলি বাবা, শুভস্য শীঘ্রং। দেশে কি তোমার খুড়ো মশাইকে চিঠি লিখবো আমরা? না, কিছু দরকার নেই মা। আমার জন্য তো ভেবে ভেবে তাদের ঘুম হচ্ছে না কিনা। আমি বেঁচে আছি কি মরে গেছি সে খবরও তারা নেন না। তাদের চিঠি লিখবার কোনো দরকার নেই। সে তুমি যেরকম বলবে তাই হবে। আর একটা কথা বাবা। হ্যাঁ মা, বলুন। মনিকে বিয়ের পর কোথায় রাখবে? প্রথম অবশ্য 2 মাস 6 মাস এখানেই থাকবে। তারপর তারপর ছোটখাটো একটা বাড়ি ভাড়া নিয়ে ওকে নিয়ে যাব। গৃহিণী বলিলেন, ওই একটু মুশকিল রয়েছে কিনা বাবা। তোমার তো কেউ স্ত্রী লোক অভিভাবক নেই, মাসি পিসি খুড়ি জেঠি। আর মনি তো ছেলে মানুষ, একলা কি একটা বাড়িতে থাকতে পারবে ও? তাছাড়া তোমার মাইনেও তো কম। মাইনে কিছু না বাড়া পর্যন্ত মনিকে যদি এখানে রাখো তাহলেই ভালো হয় বাবা। ললিত কহিল, দেশে আমার এক পিসিমা আছেন, চেষ্টা করলে হয়তো তাকে আমি পরে এখানে নিয়ে আসতে পারবো। তার তো এখনো দেরি আছে মা, সে পরের কথা পরে হবে। সব রকম বিবেচনা করে আপনারা যা ভালো বুঝে আমায় পরামর্শ দেবেন আমি তাই করব। কর্তা বেড়াইয়া ফিরিয়া আসিয়া ভাবি জামাতাকে নানা স্নেহ বাক্যে আপ্যায়িত করিলেন। পঞ্জিকা দেখিলেন 27শে শ্রাবণ বিবাহের ভালো দিন পাওয়া গেল। পরদিন অবিনাশ বেলা 8টার মধ্যেই ললিতের বাসায় গিয়া উপস্থিত হইল। বলিল, আজকে বেলা 2টোর পর হাইকোর্ট পাড়ায় আসতে পারবে? কেন? তাহলে ওই দলিলটা আজ লেখা হতে পারত। হ্যাঁ, বলো তো আসি। অবিনাশ অ্যাটর্নি বাড়ির ঠিকানা বলিয়া দিল। বলিল, আমি ঠিক কাঁটায় কাঁটায় 2টোর সময় তাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকবো। তুমি তো দেরি করবে না? না না, দেরি করবো কেন?
ললিত, আমারই তাড়াতাড়ি দেখে তুমি কি মনে করছো জানি না, হয়তো ভাবছো তোমায় আমি অবিশ্বাস করছি। পাছি বিয়ে টিয়ে হয়ে গেলে আর না দাও, ফাঁকি দাও। তা নয় ভাই, দোকানটি খুলবার সব বন্দোবস্ত করছি, জন্মাষ্টমীর দিনই খুলবো। সেই দিনই তোমার বাবার প্রথম বইখানি প্রকাশ করব, এইটা আমার ইচ্ছে। সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। ললিত বলিল, লিখে তো দিচ্ছি, কিন্তু দেখো ভাই, শেষে যদি বিপদে পড়ো তো আমায় দোষ দিও না। যথাসময়ে অ্যাটর্নি বাড়ি গিয়া দানপত্র লেখা হইল। পরদিন তাহা রেজিস্ট্রারিও হইয়া গেল। রেজিস্ট্রি আপিস হইতে বাহির হইয়া অবিনাশ বলিল, একটা কথা বলে রাখি ভাই, মনতোষ বাবু কিংবা তাদের কাউকে এই কপিরাইট কেনার কথা ঘুণাক্ষরেও কিছু বলো না, বুঝেছ? না, এতদিন যখন বলিনি তখন এখনই বা বলবো কেন? ললিতকে ট্রামে তুলিয়া দিয়া অবিনাশ অ্যাটর্নি অফিসে গেল। সেখানে গিয়া বলিল, 12,000 টাকার দাবিতে পান্না মিত্তিরের নামে একখানা নোটিশ লিখতে হবে। বিনা অধিকারে অন্যায়ভাবে কালী ভট্টাচার্যের 5খানি উপন্যাস ছাপিয়ে বিক্রি করে। এই 5.5 বছরে খরচ খরচা বাবদ অন্তত 10,000 টাকা লাভ করেছে। অনুবাদ সত্ত্ব বিক্রি করে অন্তত 2,000 টাকা সে পেয়েছে। এই 12,000 টাকার দাবিতে তাকে একখানি নোটিশ লিখে পাঠান। অ্যাটর্নি তদনুসারে নোটিশ পাঠাইল যে সপ্তাহ মধ্যে পান্না মিত্র যদি এই টাকা দাখিল না করে তবে সপ্তাহান্তে হাইকোর্টে তাহার নামে মোকদ্দমা রুজু হইবে। শ্রাবণ সংখ্যা আর্য শক্তি বাহির হইয়া গেল। বিবাহের আয়োজনে মনতোষ বাবু মনোযোগ দিলেন। তাহার বন্ধু বান্ধব তাহাকে বলিতে লাগিলেন, এটা রীতিমতো সাহিত্যিক বিবাহ। ছোট বড় সমস্ত সাহিত্যিককে নিমন্ত্রণ করে বিবাহ রজনীতে একটা সাহিত্য সম্মেলন করে ফেলতে হবে। সবই তো হইতে পারে, কিন্তু টাকা কই? ওই জিনিসটারই যে বড় টানাটানি। টাকার অপ্রতুলতা বশত বিবাহের আয়োজন অতি মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিল। বিবাহের মাত্র 5 দিন বাকি। মনতোষ বাবু বিমর্ষ চিত্তে মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতেছিলেন। অবিনাশ আসিয়া জিজ্ঞাসা করিল, অত ভাবছেন কি? টাকার জন্য যে মহা মুশকিলে পড়ে গেছি হে। গহনা কিংবা নগদ টাকা দিতে হবে না বটে, বরাভরণ, দান সামগ্রী, লোকজন খাওয়ানো খরচ এসব তো আছে। এক জায়গায় 1,000 খানেক টাকা ধারের বন্দোবস্ত করেছিলাম, তখন তো বলেছিল দেবে, এখন বলছে পারবে না। শেষকালে কি দাঁড়িয়ে অপমানিত হতে হবে নাকি? বলিতে বলিতে তাহার চক্ষু ছলছল করিয়া উঠিল। অবিনাশ বলিল, তাই তো, এখন উপায় আর কি? আমার মাথা আর মুন্ডু। আমি এসব ছেড়ে ছুড়ে দিয়ে পালাই, তোমরা যা হয় করো। অবিনাশ কয়েক মুহূর্ত নীরব থাকিয়া বলিল, আমি টাকার চেষ্টা দেখব। দেখো যদি পাও। পাবে? কোনো আশা আছে? চেষ্টা করলে পেতে পারি বোধহয়, দেখি চেষ্টা করে। পরদিন অবিনাশ 1,000 টাকা আনিয়া মনতোষ বাবুকে দিল। তিনি মহা খুশি হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় পেলে হে? অবিনাশ একটু ইতস্তত করিয়া বলিল, ওটা একটু সুযোগ পাওয়া গেছে। মনতোষ বাবু অবিনাশকে অনেক আশীর্বাদ করিতে লাগিলেন। বলিলেন, বিয়ে হয়ে যাক, কিছু সুদ ধরে একখানা হ্যান্ড নোট লিখে দেব তোমায়। না না, সে তুমি বললেও শুনবো না, সুদ কিছু তোমায় নিতেই হবে। তুমি গরিব মানুষ,
বিনা সুদে আমায় এত টাকা ধার দেবে সে কি কথা? আজ 27শে শ্রাবণ। আজ ললিতের সহিত মণিমালার বিবাহ। এক সপ্তাহের জন্য নিকটে একখানি বড় বাড়ি ভাড়া লওয়া হইয়াছে। সেই বাড়িতেই বিবাহ হইবে। বেশ হইতে মনতোষবাবুর আত্মীয় কুটুমগণ আসিয়াছেন। বিবাহ বাড়ি গম গম করিতেছে। মনতোষবাবুর বন্ধুর অভাব নাই। বিবাহের দিন অনেকেই শতপ্রবৃত্ত হইয়া সাহায্য করিতে আসিলেন। অবিনাশকে মনতোষবাবু রাতের গাড়িতেই নাটুরে পাঠাইয়া দিয়াছেন। 2 মণ কাঁচাগোল্লা সেখানে ফরমাইশ দেওয়া হইয়াছিল। সন্ধ্যার ট্রেনে তাহা সঙ্গে লইয়া অবিনাশ আসিয়া পৌঁছিবে। ললিত গায়ে হলুদ হইতে এই বাড়িতেই আছে। আজ সেও 5 জনের সঙ্গে কাজকর্মে লাগিয়া গিয়াছে। কলিকাতায় ছোট বড় বহু সংখ্যক সাহিত্যিক এবং সাহিত্য সম্পর্কিত ভদ্রলোকই নিমন্ত্রিত হইয়াছেন। সন্ধ্যার পূর্ব হইতেই 2-1 জন করিয়া পৌঁছিতে আরম্ভ করিলেন। উপেন্দ্রবাবু নামক একজন উকিলের সহিত মনতোষবাবু বসিয়া কথাবার্তা কহিতেছিলেন। উপেন্দ্রবাবু বলিলেন, আপনার বেআইয়ের বইগুলি যে আপনারা পান্না মিত্রের হাত থেকে উদ্ধার করতে পেরেছেন, এটা খুব ভালো হয়েছে। মনতোষবাবু আশ্চর্য হইয়া বলিলেন, কি বললেন আপনি? বই আবার কবে উদ্ধার করলাম? কেন, আপনার অবিনাশ তো পান্না মিত্রের কান মলে তার কাছ থেকে বইগুলোর কপিরাইট কেড়ে নিয়েছে। আপনি কি কিছুই জানেন না? না, আমি তো কিছুই জানি না। কি করে কেড়ে নিলে? কবে? বিলক্ষণ, আমি মনে করেছি আপনি সবই জানেন। অন্তত অবিনাশ তো আমাকে তাই বুঝতে দিয়েছিল। সে বললে, আমি তো কেবল বেনামদার। ব্যাপার কি হয়েছে? উপেন্দ্রবাবু তখন বলিতে আরম্ভ করিলেন, ওই পান্না মিত্তির আমার মক্কেল কিনা। দিন 15 হলো একদিন পান্না এসে আমায় বললে, এই দেখুন অ্যাটর্নি বাড়ি থেকে এক নোটিশ পেয়েছি। কালী ভট্টাচার্যের ছেলে ললিত ভট্টাচার্যের কাছ থেকে সব বইয়ের কপিরাইট অবিনাশ দানপত্র লিখিয়ে নিয়েছে। নিয়ে এখন বলছে আমি কালী ভট্টাচার্যের বই নাকি বিনা অধিকারে ছাপিয়ে 12,000 টাকা লাভ করেছি। সেই টাকা না দিলে আমার নামে নালিশ করবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বিনা অধিকারে ছাপিয়েছ নাকি? সে বললে, না, এই দেখুন আমার দলিল। দেখলাম সে দলিল কিছুই নয়, কিনেছে কেবল খানকতক হাতের লেখা কাগজ। কপিরাইট যার তারই আছে। বললাম তাকে সেই কথা, সে তো বিশ্বাসই করে না। তাকে সঙ্গে করে নিয়ে 3-4 দিন বড় বড় উকিল কৌশলীর কাছে গিয়ে বিস্তর ফি গুনে মত নেওয়া হলো। সকলেই বললে কপিরাইট পান্নালাল কেনেনি, কপিরাইট যার ছিল তার আছে। শেষে অবিনাশের অ্যাটর্নির বাড়ি গিয়ে অবিনাশকে ডাকিয়ে মিটমাট করা হলো। পান্নালাল নগদ 2,000 টাকা অবিনাশকে দিলে, আর স্বীকারপত্র লিখে দিলে যে কপিরাইটের অধিকারী সে কখনো ছিল না এবং এখনো নয়, আর কখনো বই সে ছাপবে না। অবিনাশও লিখে দিলে সে কপিরাইটের মালিক স্বরূপ নগদ 2,000 টাকা পান্নার কাছ থেকে পেয়ে তার উপর সমস্ত দাবি দেওয়া ছেড়ে দিলে। এই তো দিন 5-6 হলো মিটমাট হয়েছে। আপনাকে অবিনাশ কিচ্ছু বলেনি? না, কিছুই তো আমি জানি না। এই তো আপনার কাছে প্রথম শুনছি। উপেন্দ্রবাবু বলিলেন, তবে কি এর মধ্যে কোনো গোলযোগ আছে নাকি? মনতোষবাবু বলিলেন, সেই রকমই তো দেখছি। অবিনাশ যদি জানতেই পেরেছিল যে পান্নার ও দলিল কিছু নয়, তার তো উচিত আমাকে এসে সেই কথা বলা। চুপি চুপি ওই কাণ্ড করলে কেন? ওর মনে নিশ্চয়ই পাপ আছে। উপেন্দ্রবাবু বলিলেন, তাই তো এখন বোধ হচ্ছে। নইলে আপনার জামাইয়ের কাছ থেকে দানপত্র লিখিয়ে তার রেজিস্ট্রারি করিয়ে নেবে কেন? দেখছি।
বলিয়া মনতোষ বাবু উঠিয়া গেলেন। ললিতের সন্ধান করিয়া তাহাকে নির্জনে লইয়া গিয়া যাহা যাহা শুনিয়াছিলেন সকল কথা বলিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি কি তার নামে দানপত্র লিখে দিয়েছ? আগে হ্যাঁ, আমাকে বললে তোমার বাপের বইগুলোর কপিরাইট যদি উদ্ধার করতে পারি একবার চেষ্টা করে দেখি। বলিয়া অবিনাশের সঙ্গে দিনের পর দিন এ সম্বন্ধে তাহার যাহা কিছু কথাবার্তা হইয়াছিল সমস্তই মনতোষ বাবুকে বলিল। ওহ, কি বিশ্বাসঘাতক, কি বিশ্বাসঘাতক বলিয়া মনতোষ বাবু স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। শেষে বলিলেন, দলিল লেখার আগে আমাকে যদি একটিবার জিজ্ঞাসা করতে বাবাজি। ললিত বলিল, এর মধ্যে যে এত কাণ্ড আছে তা কি করে জানবো বলুন? দোকান খোলা, বাবার বই ছাপানো, সমস্তই মিথ্যে কথা। ও যে আমাদের সঙ্গে এরকম জুয়াচুরি করবে তা কে জানে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনতোষ বাবু বলিলেন, পিতৃধন তোমার অদৃষ্টে নেই, তুমি আর কি করবে বলো? কিন্তু অবিনাশটা যে আমাদের সঙ্গে এই চাতুরি খেলবে তা আমি স্বপ্নেও জানিনি। এতকাল আমার নুন খেয়ে শেষকালে এই বিশ্বাসঘাতকতা! ছি ছি, আসুক সে। বিয়ের হাঙ্গামাটা চুকে গেলেই তাকে দূর করে তাড়িয়ে দেব। বিয়ের জন্য 1000 টাকা তার কাছে ধার করেছি, দেব না, সে কি পয়সা দেব না। ভাগ্যিস হ্যান্ড নোটখানা লিখে দিইনি, কি নরাধম। রাত্রি 8টার সময় অবিনাশ আসিয়া পৌঁছিল। মনতোষ বাবু তাহাকে দেখিয়া মুখ ফিরাইয়া অন্যত্র চলিয়া গেলেন। অবিনাশ সন্দেশ রাখিয়া বস্ত্রাদি পরিবর্তন করিতে বাড়ি গেল। রাত্রি 9টায় ফিরিল। বর তখন সভাস্থ হইয়াছে। ক্রমে বিবাহের লগ্ন উপস্থিত হইল। অবিনাশ তাড়াতাড়ি মনতোষ বাবুর কাছে গিয়া একখানা মোটা লেফাফা দিয়া বলিল, দেখুন, মার হাতে গিয়ে এই লেফাফাখানা দেবেন। বিয়ে হয়ে গেলে বাসর ঘরে বরকনে গিয়ে বসলে সকলে যখন যৌতুক দেবে তখন মা যেন মণিমালার হাতে এই খামখানা দেন। আমি তো সেখানে তখন যেতে পারবো না। মনতোষ বাবু জিজ্ঞাসা করিলেন, কে? ওটা মণিমালাকে আমার যৌতুক। দেখুন না, লেফাফার উপরেই তো লেখা আছে। মনতোষ বাবু লেফাফা আলোকের নিকট ধরিয়া দেখিলেন। তাহাতে লেখা আছে, স্নেহময়ী ভগিনী শ্রীমতী মণিমালা দেবীকে তাহার শুভ বিবাহে আমার যৌতুক। এতে আছে কি হে? বলিয়া মনতোষ বাবু লেফাফাটি ছিঁড়িবার উপক্রম করিলেন। অবিনাশ, খুলবেন না, খুলবেন না বলিতে বলিতে মনতোষ বাবু ছিঁড়িয়া তাহার মধ্যস্থিত কাগজপত্র বাহির করিলেন। দেখিলেন তাহার ভিতর 1000 টাকার একখানি নোট এবং রেজিস্ট্রারি করা একখানি দলিল। রুদ্ধশ্বাসে মনতোষ বাবু জিজ্ঞাসা করিলেন, এ কি অবিনাশ? হ্যাঁ? বলিয়া দলিলখানি আলোর নিকট ধরিলেন। অবিনাশ বলিল, দেখে ফেললেন, ওখানা মণিমালার নামে দানপত্র। পান্না মিত্তিরের কাছ থেকে কপিরাইট উদ্ধার করেছি, উপরন্তু 2000 টাকা। মনতোষ বাবু হঠাৎ অবিনাশের হাতখানা চাপিয়া ধরিয়া বলিলেন, আমায় মাফ করো অবিনাশ। তাহার সর্বাঙ্গ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। অবিনাশ পরম বিস্ময়ে বলিল, কেন, মাপ কিসের? মনতোষ বাবু কোথায় গেলেন? লগ্ন যে উত্তীর্ণ হয়ে যায়, বরকে নিয়ে চলুন। বিবাহ সভা হইতে হাঁকাহাঁকি পড়িয়া গেল। লেফাফাখানি বগলে করিয়া
বরকে লইয়া মনতোষবাবু অন্তঃপুর মধ্যে প্রবেশ করিলেন। স্ত্রীলোকেরা মঙ্গল শঙ্খ ও হলুধ্বনিতে দিন মণ্ডল প্রকম্পিত করিয়া তুলিল। আপনারা শুনছিলেন লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প সম্পাদকের কন্যাদায়। গল্পটি এইখানেই সমাপ্ত হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরো শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।